ওকে, সো আমরা ক্লাসে যাই। ক্লাসে যাওয়ার আগে কিছু মোটিভেশন অ্যান্ড পরে ক্লাস। ওকে, মেইন কথা হচ্ছে আমরা আমাদের আজকের ক্লাস হচ্ছে কোয়ান্টের এবং বেসিক পড়বো এবং পাশাপাশি যে প্রসেসে যাব সেটাই ফলো করবেন। অ্যান্ড দেন হচ্ছে যে হোমওয়ার্কটা দিব সেটা মাস্ট বি করে আসবেন। অলরেডি হোমওয়ার্ক দিয়েছিলাম, যারা করে আসছেন তারা ক্লাসটা খুব ভালো বুঝতে পারবেন এবং হচ্ছে আপনাদের হচ্ছে রিভিশন হবে, পাশাপাশি সেম টাইপের ম্যাথ যখন আবার করব সো আপনাদের হচ্ছে বেশি পরিমাণ ব্রেনে ক্যাচ করবে। সো আমি আবার বললাম, হোমওয়ার্কের যে প্রবলেমগুলো আছে ক্লাসের শেষে সেগুলো তুলবেন, আমরা সেটা ডিসকাস করব। তারপরেও যদি প্রবলেম থাকে আমাদের গ্রুপ আছে সেখানে দিবেন। ওকে, আর যারা হচ্ছে আগের ব্যাচে এই ক্লাসগুলো মিস করছেন তারাও এখন আছেন, ক্লাস করতে থাকেন, ইনশাল্লাহ থাকবে। ওকে, সো আমরা যদি পড়া শুরুর আগে একটা জিনিস বলি, আপনারা যারা জিআরইর প্রথম ক্লাসে আসছেন, এখন 1 নাম্বার ক্লাসে আপনাদের উপস্থিতি থাকবে খুব ভালো, 13, 14, 15 জন, 20 জনও থাকতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে যে দাঁড়াবে হচ্ছে আপনার জিআরইর প্রসেসটার পরে। সো আমি প্রথম দিনই ক্লিয়ার করে নিচ্ছি। সো আজকের যে ক্লাসটা আছে, আজকের 1 নাম্বার ক্লাস, আপনি 15 নাম্বার ক্লাসে গেলে আপনি এখন আছেন 15 জন, 15 নাম্বার ক্লাসে থাকবেন 6 জন। এই 6 জনই আসলে মেইনলি এক্সাম দেয় এবং স্কোর আনে, এটা প্রুভেন। বাকি তাহলে এই 9 জনের কী হলো? 9 জনের খবর আমি জানি না, তাকে আমি নিজেও খুঁজে পাই না, সেও ক্লাস রেগুলার করে না, হোমওয়ার্ক করে না। কিন্তু এই 9 জনের মধ্যে দেখা যায় আবার 7 জন এসে অনেক দিন পরে এসে বলে, ভাই আমাকে এখন এই ব্যাচের সাথে কন্টিনিউ করেন, আমি আগের বার এই সমস্যা ওই সমস্যার জন্য করতে পারি নাই। সো আমি চাই না আপনারা এই 9 জনের মধ্যে পড়েন। আমি রিকোয়েস্ট করবো, আজকে যে পরিমাণ ক্লাসে উপস্থিত আছেন, অর্থাৎ আমাদের ক্লাসের পুরো সিজনটা পুরোটা ঠিক এইভাবে উপস্থিত থাকেন। বা যদি কোনো সময় মনে হয় আমার হোমওয়ার্কটা কমপ্লিট হয় নাই, তারপরেও রিকোয়েস্ট করবো ক্লাসে আসার জন্য, 2-1 লাইন হইলেও শিখবেন। তবে হোমওয়ার্ক না করলে আসলে অনেক দূর পিছিয়ে যাবেন, আপনার প্রিপারেশনটা ওই ফুলফিলভাবে হবে না যেইটুকু আমি চাচ্ছিলাম। ওকে, সো আমরা আসি প্রথমত। সো যেহেতু জিআরই লাইফে আপনি মাত্র শুরু করছেন, অনেকে আছে জিআরই অনেক কিছু জানি না, হয়তোবা অনেক মেন্টর আমি দেখে আসি নাই, বাংলাদেশে বা বিশ্বের অনেক মেন্টর আছে, হয়তোবা ভুল কর্মে আমার এখানে ভর্তি হয়ে গেছেন, মনে হইতেছিল একটা সময় মনে হবে যে হ্যাঁ আমি হয়তো ওইখানে হইলে ভালো হইতো। আমি শুধু আপনাকে এই এনশিওরিটি দেই যে আপনি যে কোনো একজন মেন্টরকে ব্লাইন্ডলি হচ্ছে ফলো করেন, কারণ সে ফেলনা না, সেও তার জায়গা থেকে কিছু একটা করে স্কোর আনছে এবং আমার জায়গা থেকে আমি 100, মানে বর্তমানে 100-এ দাঁড়ায় আছে, 100 জন স্টুডেন্টকে 310+ এনে দিয়েছি। সো এটা প্রুভেন। তার মানে কি, আমি আমার একটা প্রসেস ফলো করি, যে প্রসেসে যারা ফলো করছে তারা স্কোর আনছে, যারা ফলো করে নেয় আনে নাই। সো এই জন্য বলি যে আপনি যাকেই ফলো করবেন আগামী 3 মাস শুধুমাত্র আমাকেই ফলো করেন, জাস্ট আমাকে 3 মাস সেম টু সেম ফলো করার পর স্কোর না আসলে তখন পুরো দায়ভারটা আমি নিতে বাধ্য। কিন্তু আপনি 3 মাস হওয়ার পর আমি যে রিসোর্সগুলো দিব, এই রিসোর্সের আপনি ওই অবজেকশন আনতে পারবেন না, ভাই আমি স্কোর আনি নাই, হয়তো বা আমার দোষ আনি নাই, আপনি যেগুলো দিয়েছেন এগুলো ভালো, কেউ আজ অব্দি বাজি ধরা কেউ বলতে পারবে না। তার মানে আপনি ব্লাইন্ডলি আমাকে ফলো করেন, বিকজ আমাকে যদি আপনি বিশ্বাস না করতে পারেন আপনি কখনো আমার সাথে আগাইতে পারবেন না, কারণ আপনি বাংলাদেশি অনেক মেন্টর পাবেন, আপনি বাহিরে অনেক মেন্টর পাবেন। সো এক একজনের পড়ানোর সিস্টেম এক এক রকম, কারণ আপনি আমারটার সাথে তাকে মিলে দিয়ে যে বলেন সে তো এটা পড়ায় না, তার তো এটা সমস্যা, আমার তো এটা সমস্যা, এই ক্রিটিসিজম যে স্টুডেন্টগুলো পিছনে পিছনে করে তারা আসলে লাইফে সাকসেস আসতে পারে না। এগুলো কেন বলতেছি? এগুলো বলতেছি বিকজ অভিজ্ঞতা থেকে, 12 নম্বর ব্যাচ মানে 11টা ব্যাচের অভিজ্ঞতা থেকে বলতেছি এগুলা হয়। এই ব্যাচেরই 4-5 জন আছেন পিছনে পিছনে ক্রিটিসিজমের মনে যাবেন এই বয়সে এসেও, যেটা খুব ভালো দিক না। তার মানে আপনি ব্লাইন্ডলি আমাকে 3 মাস ফলো করেন, আমি যে প্রসেসে নিয়ে যাবো সেটা একটু ফলো করেন, এরপরে না বুঝলে ভাই আমার দোষ। তারপর আননেসেসারি ম্যাটেরিয়াল ফলো করার দরকার নেই, হিউজ ম্যাটেরিয়াল আছে জিআরইতে। সো আপনি যেগুলো আমি দিব সেগুলোকে ক্লাস নোট করবেন এবং সেই রিসোর্সগুলোই পড়েন। আমি প্রিসাইজ রিসোর্স নিয়ে কাজ করি, অর্থাৎ এক্সট্রা রিসোর্স আমি পছন্দ করি না, কাউকে পড়তে বলি না। আপনি একজ্যাক্ট প্রিসাইজ রিসোর্স নিয়ে পড়াশোনা করবেন, আমি যেগুলো দিব সেগুলো পড়েন, এগুলো পড়েই টাইমে শেষ করতে পারবেন না। আমি যেগুলো দিব এগুলো একদম প্রিসাইজ রিসোর্স টাইমে শেষ করতে পারবেন না। আপনার প্রিন্টেড কোনো বইয়ের প্রয়োজন নাই, যা লাগবে আমি দিব। কারণ হচ্ছে আপনি পরীক্ষাটা দিবেন অনলাইনে, আপনার এরপর বাকি জীবনটা যাবে অনলাইনে, কম্পিউটার বেসড। সো আপনি প্রিন্টেড এখানে কোনো ধরনের হেল্প করবে না। সো আপনাকে একটা সময় কম্পিউটারে অভ্যাস আনতেই হবে। দ্যাটস ওয়ে আপনি আসলে চোখের সাথে যে একটা সারাংশ বা সব কিছু মিলিয়ে একটা অভ্যাস আনার জন্য প্রিন্টেডটা প্রয়োজন নাই। যা যা রিসোর্স লাগে সব আমি দিব।
হ্যাঁ, ভোকাবুলারির ক্ষেত্রে আপনি চাইলে প্রিন্টেড করে মুখস্থর জন্য প্রিন্ট করে নিতে পারেন কিছু কিছু জিনিস, কিন্তু ম্যাথ বা হচ্ছে ভার্বালের যে আর্টসিটা এগুলো যেগুলো যা আছে সেগুলো আপনি অনলাইনে ল্যাপটপেই প্র্যাকটিসটা করেন, মানে প্র্যাকটিস করার জন্য প্রিন্টেড কোনো বই দরকার নাই। অনেকেই বাজারে অনেক কিছু বলবে যে অনেক বই পড়ে, বিগ বুক, এটা এটা অনেক কিছু করতে, ওইগুলো আপাতত কোনোটাই চিন্তা করার দরকার নেই যে আমি বই কিনবো। আপনি যেভাবে দিচ্ছি আমার সেটা দেখান, হোমওয়ার্কটা প্রপারলি করেন ভাই, হোমওয়ার্ক ছাড়া কোনো কাজের না। বিকজ আমার পড়াটা, আপনি যদি চিন্তা করেন আমার পড়াটা, আমি একসাথে অনেকগুলো কোর্স ইনক্লুডেড, লাইক বেসিক যদি আমি পড়াইতাম শুধু বেসিক, ধরুন 5LB, এটা একটা কোর্স আলাদা রান করা যেত, যেটা বাংলাদেশও আছে, বিভিন্ন সব জায়গায় আছে যে তারা 5LBর জন্য আলাদা একটা কোর্স, এটার নাম হচ্ছে বেসিক বা ফাউন্ডেশন কোর্স। এখন ধরেন এটা আমি 4000 টাকা নিলাম, দেন আমি যদি আবার অ্যাডভান্স লেখে KMF পড়াইতাম, সেটা আমি ধরেন 3500 বা 4000 নিতাম। তাহলে এই যে এইগুলা ধরেন বেসিক পড়তে একটা মানুষের 4 মাস লাগে বা 3 মাস লাগে, অ্যাডভান্স আবার 4 মাস, তার মানে এই 8 থেকে 9 মাস একটা 3 মাসের কোর্সে আনছে, তার মানে আপনার প্রেশারটা বেশি যাবে। আমার এখানে প্রায় 4 আর 3 7,000, 7,500 টাকা শুধু কোয়ান্টে, সেইটা থেকে এখন ভার্বাল পাচ্ছেন, AW পাচ্ছেন, সব কিছু মিলে আমার পেমেন্ট হচ্ছে 7,000। তার মানে আপনার টাকা বাঁচানোর জন্য, সব কিছু করার জন্য আমি কোর্সটাকে সাজাইছি কি, যে হ্যাঁ সময়টা মেইন কথা, সময় দেখেন 8 থেকে 9 মাস লাগতো, আপনি যদি প্রথমে 5LB পড়াইতাম, একটা সময় বেসিক দাঁড়াইতো, তারপর এটার পরে আবার অ্যাডভান্স করাইতাম, তারপর আবার মক আছে, হ্যাঁ, তো টোটাল আপনার 12 মাস থেকে 15 মাস সময় লাগতো পরীক্ষায় বসতে। এই সময়টাকে নিয়ে আসছি 4 থেকে 5 মাসে পরীক্ষায় বসতে পারবেন। কিভাবে? 5LBটা আমি হোমওয়ার্ক আকারে পড়তে বলি, এটার সলিউশন ভিডিও পর্যন্ত দিয়ে রাখছি যে আপনি ভাই বুঝেন, সেখানে না বুঝলে আমাকে ক্লাসে দেখান, দেন আমি ক্লাসে আজকে দেখলেই বুঝবেন, আমি আবার বেসিক পড়বো, দেন KMF পড়াবো এবং রিয়াল কোশ্চেনে এখানে প্র্যাকটিস করাবো। দ্যাটস মিন আপনি 5LB বাসায় করে আসলেন নিজের গরজে, না বুঝলে আমাকে জিজ্ঞেস করতেন, আপনি বেসিকটাও হয়ে গেল, ক্লাসে আমার সাথে অ্যাডভান্স করতেছেন, তার মানে আপনি পুরো জিনিসটা আমার কাছেই চলে আসছে অল্প টাকায় পুরোটা। এই জন্যে আপনাকে বলছি হোমওয়ার্ক না করলে 5LB পার্টে আপনার লাইফ থেকে চলে যাবে। আমি কিন্তু ক্লাসে মানে বেসিকটা এবং KMF অথবা রিয়াল কোশ্চেন পড়াবো, তার মানে আপনি বড় একটা পার্ট মিস হয়ে যেতেছে। সো হোমওয়ার্কটা ইম্পর্টেন্ট। যদি মনে হয় আমি অফিসের প্রেশারে, বাই সবাই অফিসের প্রেশারে আমরা হোমওয়ার্কটা করতে পারতেছি না, প্রয়োজনে একদিন মাঝখানে বন্ধ থাকে, আরেকদিন সময় নেন আমার থেকে, কিন্তু হোমওয়ার্কটা না ছাড়া আইসেন না, এইটুকু একটু রিকোয়েস্ট। সো আপনি পাংচুয়াল হইলে, রেগুলার ক্লাস করলে আপনি অন্ততপক্ষে, অনেকে আছে যে ভাই আমি পরীক্ষা দিব 1 বছর পরে, আমি আস্তে ধীরে এখন থেকে করতে যাচ্ছি, তারপরে আপনাকে রিকোয়েস্ট করবো পাংচুয়াল হইতে। কারণ হয় কি, আপনি যখন রেগুলার হোমওয়ার্ক না করে রেগুলার ক্লাসগুলোও করবেন, একটা সময় পর আপনার সিলেবাসটা ক্লিয়ার থাকবে যে ভাই আপনি বলছেন এই হচ্ছে আমার সিলেবাস, এগুলো আমার কমপ্লিট করতে হবে সময় মতো, তার মানে আমি যখনই আবার পড়া শুরু করবো আমি জাস্ট হচ্ছে এই সিরিয়ালে পড়াশোনা শুরু করবো। আপনার কাছে সিলেবাসটা ক্লিয়ার থাকতে হবে। বিশ্বাস করেন আর না করেন, আমার এখানে না আসলে আপনি যদি এখনও বলেন যে আজকে থেকে করবো না, আপনাকে যদি মানে বাজি ধরে বলতে পারি 1 মাস পরে, 1 মান্থ পরে আপনার লেভেল, আপনি যদি আমার কাছে না আসেন আর আমার কাছে যে আসে, সে ডিফারেন্সটা বুঝবে কীভাবে জানেন? আপনি 1 মাস যাবে কি আসলে কী পড়বো কী পড়বো না এইটা থিঙ্কিং করতে, এটা সিরিয়ালাইজ করতে যে আমি এইটা পড়া উচিত। আর আমার স্টুডেন্ট বুঝে যাবে 1 মাস পরে তার বেসিক পুরোপুরি শেষ, কোন গাইডলাইনে যাইতে হইতো। সো দিস ইজ দ্য হচ্ছে মেন্টরের পাওয়ার। মেন্টর জানে যে ঠিক কতটুকু কীভাবে নিয়ে যাওয়া উচিত। সো এই জিনিসগুলো, এবং আমার ক্লাসে কোনো প্রবলেম হলে বারবার জিজ্ঞেস করেন, হাত তোলার দরকার নেই, সরাসরি মাইক অন করে জিজ্ঞেস করবেন, প্রবলেম 100 বার জিজ্ঞেস করবেন, পরের বার জিজ্ঞেস করবেন। এগুলো কেন বলতেছি, এ প্রত্যেকটা জিনিস আমার রিয়েলাইজেশন থেকে, জিনিসটাকে বুঝছি এটা কেন অ্যাড করা হয়েছে, কথাগুলো কি বুঝতে পারছি? এটা রিকোয়েস্টের মধ্যে পড়ে, এটা জাস্ট আপনাদের গাইডলাইন, বাট আমার ক্ষেত্রে রিকোয়েস্ট, কারণ আমি স্টুডেন্টদের ফেল হওয়াটা আমি দেখতে পাই না। এবং হচ্ছে আপনাদের ক্ষেত্রে এই রেকর্ডেড আছে 12 জন 13 জন থেকে আমি মেইনলি পাবো 5 জন, ওই 5 জন স্কোর আনবে, বাকিরা আনতে পারবেন না। এখন কোন 5 জন? হোনোস আপনাদের মধ্যেই, যারা এগুলো মেনটেন করবেন না। সো ভিতরে ভিতরে আমাকে ক্রিটিসিজম পরে করবেন, কখন? 3 মাস পরে, যে এই মেন্টর কিচ্ছু পারে না, এই মেন্টর আমাকে পড়াইতে পারে না, এই মেন্টরের জন্য আমার 3 মাস নষ্ট হয়েছে। এগুলো কখন? 3 মাস পরে। মাঝামাঝি যদি এই টেনশনও চলে আসে যে এই মেন্টরের কাছে এইটা পড়াচ্ছে ভালো, ওই মেন্টরটা হয়েছে, তাহলে বুঝবেন আপনি জিআরই থেকে হাইরা গেছেন, আপনি জিআরই দিতে পারবেন না, আপনি আগামী 2 বছরের বাইরে যেতে পারবেন না। সো এই থিঙ্কিং আমি দেখছি, দ্যাটস ওয়াই বললাম। ওকে, এখন আমাদের যে প্রসেস, আমরা কি বললাম, আমরা 5LB অলরেডি হোমওয়ার্ক দিছি, আপনারা করে আসছেন। বলেন।
আচ্ছা ভাইয়া, আমাদের ক্লাস টাইমটা কি ফিক্সড? মানে আমরা শনি সোমবার রাত 9টায়, হ্যাঁ। আহ, না, আমার শনিবারে একটু প্রবলেম, তো এই ক্লাসে টাইম মধ্যে অ্যাটেন্ড করা একটু কষ্ট হয়ে যায়। আচ্ছা, আমরা রেকর্ডিং তো থাকে, আপনি সাথে সাথে রেকর্ডিং করে দেখে ফেলেন আর কি। আমরা তো রেকর্ডিং সাথে সাথে দিয়ে দিই, হ্যাঁ। সো ঠিক মানে আছে। জাস্ট রেকর্ডিং ক্লাসের আধা ঘন্টার মধ্যেই পেয়ে যাবেন। তার মানে হচ্ছে রেকর্ডিংটা যেহেতু সাথে সাথে পাবেন, সো ওই প্রবলেমটা থাকবে না, ঠিক আছে। একদিন ওকে ভাই। একটু এদিক সেদিক করে ফেলেন। ওকে, আমাদের ক্লাসের সিস্টেমটা বলে আবার আমরা একটা ডক ফাইল প্রোভাইড করি, অলরেডি আপনাদের দেওয়া আছে বক 12। তার মানে হচ্ছে আপনাদের অলরেডি এটার অ্যাক্সেস দেওয়া আছে। তার মানে এই যে দেখেন, আজকে হোমওয়ার্কটা দেওয়া ছিল, আপনি হোমওয়ার্কটা ভিডিওটা দেখছেন। এখন এখানে আমরা মেইন ক্লাস নাম দিয়ে আমরা কি করব, আমরা হচ্ছে আজকের ক্লাসের পরে রেকর্ডিংটা হচ্ছে এখানে অ্যাড হয়ে যাবে, অর্থাৎ এখানে হবে হচ্ছে আজকের ক্লাসের পরে মেইন ক্লাস দিয়ে আজকের ক্লাসের রেকর্ডিংটা এখানে অ্যাড হয়ে যাবে। পরবর্তী ভার্বাল ক্লাসের হোমওয়ার্কটা এখানেই থাকবে। সো আপনি এইটার অ্যাক্সেস মানে হচ্ছে আপনি হোমওয়ার্ক অ্যাক্সেস পাইছেন। আমি যদি মেসেঞ্জারে নাও দিয়ে থাকি হোমওয়ার্ক অ্যাক্সেস এখানে আপনি পেয়ে যাবেন। ওকে, পরে যেহেতু প্রথম ক্লাস আমরা পড়বো, একটু লম্বা হবে ক্লাস, সো ধীরে 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 থাকেন। আরেকটা জিনিস, আরও কিছু কনফিউশন থাকতে পারে, সেটা হচ্ছে ভাইয়া যে প্রবলেম, আপনি যে কোনো প্রবলেম আমাকে বলবেন, পাশাপাশি আপনাদের মধ্যে একটা গ্রুপ স্টাডির হ্যাবিট গ্রো করেন। যে আমরা যে 13 জন 12 জন আছি, এই 13 জন 12 জনের মধ্যে একটা গ্রুপ এমন হবে যে আমরা যে কোনো ধরনের প্রবলেম হইলে, ম্যাথ একটা আমি পারছি হয়তো আরেকজন পারে নাই, আরেকজনকে শেখানোর ম্যাথ গ্রুপের মধ্যে আমি এইটা ওপেন রাখছি যে আপনারা প্রবলেম দিবেন, আরেকজন সেটা সলভ করার টেন্ডেন্সি থাকা উচিত। তাহলে হবে কি, আপনি একটা সলভ করলেন, আপনার নিজের একটা কনসেপ্ট ক্লিয়ার না, আপনি করতে গেলে দেখবেন একজনকে বুঝাইতে গেলে কনসেপ্ট একটু বেশি ক্লিয়ার রাখতে হয়। এইটুকুর অভ্যাস করেন। দেন হচ্ছে একজন একজনকে হেল্প করেন, না পারলে আমি লাস্টে সলিউশনটা দিই, এরপরে ক্লাসে তো আসি। সেকেন্ড কথা, ভোকাবুলারি। আপনাদের অনেকে যেহেতু প্রথম থেকেই শুরু করছেন, ভোকাবুলারি প্রবলেম থাকতে পারে যে ভাই আমি ভোকাবুলারিটা কীভাবে পড়বো। পয়েন্ট অফ ভিউটা একদম ভালোভাবে বুঝেন। আমরা কি বলছি, দুই রকমের প্রসেসে ভোকাবুলারি পড়তে পারেন। এক এক ক্লিয়ার কি, এক হচ্ছে আপনি গ্রেগমেট ভোকাবুলারি পড়লেন, গ্রেগমেট, যে কথাটা বললাম গ্রেগমেট। তাহলে গ্রেগমেটের ভোকাবুলারি কোথায় আছে, এই যে সুন্দর করে আপনার ডকের এই যে ভোকাবুলারি ফোল্ডারে এখানে যখন ক্লিক করবেন, আপনাকে একটা পাসওয়ার্ড চাবে। পাসওয়ার্ডটা এই যে সুন্দর করে এখানে উপরে দেওয়া আছে। সো পাসওয়ার্ডটা যখন ক্লিক করবেন, আপনার হচ্ছে ভোকাবুলারি পার্টটা ওপেন হবে, যেখানে গ্রেগমেটের একদম সুন্দর করে, যেখানে গ্রেগমেটের ওয়ার্ড আর মিনিংটা কি, অ্যাবাউন্ট মানে অনেক বেশি, অনেক লার্জ অ্যামাউন্ট অফ পিপল বা সামথিং, বাংলা মিনিং, এবং এর সিনোনিম বা এসি পেয়ার, যেটাতে পরীক্ষা হলে পেয়ার আকারে আসে। আমরা ভার্বালের যখন পড়বো তখন বুঝবো আরও পেয়ার জিনিসটা কি। সো হয় এভাবে হচ্ছে ডেইলি আমাদের ক্লাসের সাথে একটা একটা করে সেট আপনি পড়তে পারেন, একটা সেটে 30টা করে ওয়ার্ড থাকে, আপনি পড়তে পারেন মিনিং সহ বুঝতে পারেন। এটা হচ্ছে একরকম প্রসেস, যে রেগুলারলি একটা প্রসেসে, যেটা আমার ক্লাসের মধ্যে আমি বলি যাচ্ছে ঠিক আছে আপনারা পড়ে আসেন, এই যে হোমওয়ার্ক আকারে দিয়ে দিই, অর্থাৎ গ্রেগমেন্ট 1 আপনারা পড়ে আসেন। তো এইভাবে যদি পড়েন, আপনারা চাইলে হচ্ছে সবাই মিলে যদি এভাবে পড়েন যে আমি ডেইলি প্রত্যেকটা ক্লাসে পড়ে আসবো, এখন আমরা গ্রুপ স্টাডি করবো যে আমরা ভোকাবুলারিগুলো পারি কিনা, সেটার জন্য আপনি অনলাইনে ভোকাবুলারি জ্যাম পরীক্ষা দিতে পারেন। মানে নর্মালি vocabulary.com লিখবেন। আমি এগুলো আজকে এক্সট্রা কথা বলতেছি ক্লাসের বাইরে, সো মাথায় রেখেন এগুলো শুধু। vocabulary.com-এ গেলে আপনি এক্সট্রা জ্যাম দিতে পারেন, মানে লাইক হচ্ছে আমরা ধরেন সবাই মিলে এটা পড়ে আসছি, দেন লগ ইন করলেন, দেন হচ্ছে আপনি ধরেন এই যে আপনি হচ্ছে ক্রিয়েট, এই যে এখান থেকে ক্রিয়েট নিউ লিস্ট থেকে আপনি হচ্ছে আপনার ভোকাবুলারি 30টা এখানে সেট করে দিলে আপনার একটা জ্যাম তৈরি হবে। ধরেন আমার কাছে ধরেন হচ্ছে সেট করা আছে, সাপোজ এখানে ক্লিক করলাম, দেন হচ্ছে এই যে মাই লিস্ট, এখান থেকে ধরেন সাপোজ গ্রেগমেট 1 আমি এটাকে সেট করছিলাম। ধরেন এখানে এখন কি করতে পারি, হয় নিজে নিজে সেলফ প্র্যাকটিস করতে পারি, অথবা জ্যাম বা পরীক্ষা করে নিতে পারি বা পরীক্ষা দিতে পারি। একটা ভোকাবুলারি জ্যাম 10টা কোশ্চেন আসবে নর্মাল স্পিডে, 2টা গ্রুপে র্যান্ডমলি, ক্রিয়েট জ্যাম। এখন আমি যদি এই লিঙ্কটা, উপরের লিঙ্কটা যদি মানুষকে দিই, মানুষরা এখানে জয়েন হবে, 2টা টিমে ভাগ হয়ে যাবে, দেন হচ্ছে আমরা পরীক্ষা দেবো। তাহলে এখানে একটা গেমের মতো হয়ে গেল, প্রতিযোগিতার মতো হয়ে গেল, যে দুইজন দুইজন 4 জনের টিম, কোন টিম ভালো করে।
এটা কিন্তু রেগুলারলি আমার অন্য গ্রুপের মানুষরা পরে করতেছে। তার মানে আপনার রেগুলারলি একটা ভোকাবুলারি হ্যাবিট তৈরি হবে, যে রেগুলার আমার হচ্ছে যেহেতু জ্যাম দিতে হবে, মান সম্মানের তো ব্যাপার আছে, যে কেউ হচ্ছে ভোকাবুলারি অনেক ভালো করতেছে আমি পারতেছি না, সেই ক্ষেত্রে একটা টেন্ডেন্সি তৈরি হয় আমারও ভালো করতে হবে। এটা গ্র্যাগমেট ভোকাবুলারি এই প্রসেসে পড়তে পারেন। সেকেন্ড, কেউ যদি চায় যে আমি গ্র্যাগমেটের সাথে এতগুলা ডেইলি পরে পারতেছি না, হোয়াট ক্যান আই ডু? আপনি করবেন কি, আমি যখন হোমওয়ার্ক দিব, যেমন নেক্সট ক্লাস ভার্বাল হোমওয়ার্ক যখন দিব, একটা পিডিএফ সলভ করে আসতে বলবো, যে ভাই ভিডিওটা দেখেন পিডিএফ করে আসেন, সেইখানে দেখবেন অনেক ভোকাবুলারি থাকবে। যে ভোকাবুলারিগুলো চোখের সামনে পাবো পিডিএফটার, সেটার আমি যেটা জানি না সেটাই আমি খাতায় নোট ডাউন করে পড়বো। একটা সময় পরে দেখবেন গ্র্যাগমেটে এখানে যে ভোকাবুলারি ছিল ওই পিডিএফের সেম ভোকাবুলারি ছিল। তবে এই ক্ষেত্রে এক্সট্রা জিনিসটা পড়তে হবে কি, এক্সট্রা পড়তে হবে আমাদের এসি পেয়ার শিট। আমি যদি এখন অ্যাড করি, এই যে এসি পেয়ার শিটটা হচ্ছে এখন এখানে অ্যাড করলাম। এইটা পরীক্ষার হলে, আমরা তো একটা ওয়ার্ডের অনেকগুলো মিনিং থাকতে পারে, তো পরীক্ষা হলে যেহেতু আমাদের ভার্বালে একটা পার্ট আছে, একসাথে দুইটা আনসার দিতে হয় সিনোনিম সহ, সেইটা আমরা কিভাবে জাজমেন্ট করব কোনটা আসবে পরীক্ষায়, এটার জন্য এই শিটটা ওপেন করলে পরীক্ষা হলে দেখবেন যে আমি হচ্ছে এসির জন্য ঠিক পরীক্ষা হলে, আরে আই না কেন, ওকে, ঠিক পরীক্ষা হলে দেখবেন এর সাথে জাস্ট এই 4টা ওয়ার্ডে আসছে আজ অব্দি জিয়ারিতে, এর বাইরে আপনি পাবেন না। তার মানে আপনি এটা জাস্ট খাতায় নোট করে অথবা এটা প্রিন্ট করে নিতে পারেন। এটা প্রিন্ট করে নিয়ে আপনি এটা পড়তে পারেন। মিটিগেটের মানেই হচ্ছে অ্যাভেট, কার্টেল মানে কমানো কোনো কিছু, বাংলা মিনিংটা লিখে রাখলেন খাতায়। অথবা আপনি যদি চান যে আমি কোনো ওয়ার্ডেই পড়বো না, আমি শুধু হোমওয়ার্ক আর এই এসি পেয়ারটা, যেহেতু এটারও বাংলা মিনিং পড়বেন, এগুলো কিন্তু আবার জিআরই ওয়ার্ডই, মানে গ্র্যাগমেন্টের মধ্যে আছে, অর্থাৎ আপনি এইটা যদি পুরোটা পড়ে ফেলেন আপনার আবার ওইটা হয়ে যাচ্ছে, গ্র্যাগমেন্ট হয়ে যাচ্ছে। সো আপনি যেভাবে হোক আপনার সামনে ভোকাবুলারি আসা মানে সেগুলো পারতে হবে। পাশাপাশি এই পিডিএফটা ঠুডস্থ, মুখস্থ, আত্মস্থ অথবা ফরজ বলতে পারেন। আপনি যদি অন্য ভোকাবুলারি হোমওয়ার্কের ভোকাবুলারিগুলো না পড়েন, এই পিডিএফটার পেয়ারগুলা কার সাথে কে পেয়ার, এটা মুখস্থ করা আপনার জন্য ফরজ। ইফ আপনি এটা করতে পারেন, আপনি ভার্বালে মিনিমাম হলে 150 পাবেন এই পিডিএফটা। তার মানে আপনি এই পিডিএফটা সলভ করতে যতদিন সময় লাগবে আপনার জিআরই ততদিন পরীক্ষা দেওয়াই উচিত না। এই পিডিএফটা ভার্বালে এই 27টা পেজ আপনার মুখস্থ আমাকে থাকতে হবে। তারপরে বাকি টেকনিকগুলো আমি যখন ভার্বাল ক্লাসে পড়বো সেটা হচ্ছে আপনার টেকনিক, সেটা হবে আপনার টেকনিক আমি শেখাবো, বাট ভোকাবুলারি মিনিং এটা আপনার করতে হবে। সো এই পুরো শীটটা আপনার হচ্ছে ফরজ। এখন আপনি 10টা করে 20টা করে ডেইলি পড়েন, পরে নিজেকে আগায় রাখেন। ভোকাবুলারিটা আমি তো আর রেগুলার ধরবো না, আপনাকে এটা প্রসেস। তো তার মানে কী হলো, ভোকাবুলারিতে আপনি যেভাবে গ্র্যাগমেন্ট পড়েন আর যেভাবেই করেন, আমার যে শীটটা এটা এক্সট্রা কীভাবে হেল্প করে, এই যে ভোকাবুলারির যে পেয়ারটা আছে আপনাকে, যে এই যে এখানে যে এই ভোকাবুলারি যেটা আপনাকে দেওয়া হয়েছে যে পাসওয়ার্ড সহ, এটা হয়েছে কি গ্র্যাগমেন্টের ভোকাবুলারি তার ইও নাই, এই যে আপনার কি বলে শুধুমাত্র ভোকাবুলারি এবং তার একটা মিনিং থাকে। কিন্তু এখানে কি আমার একজন স্টুডেন্ট, সে ওই শিটটা মুখস্থ করছিল এসির, সে কি করছে ওয়ার্ড, পিকচার, নাম্বার এবং এই যে পরীক্ষা হলে এসি পেয়ারটাও সে অ্যাড করে দিয়েছে, পেয়ারটা সে এখানে রাখছে। তার মানে আপনি যদি শুধু এটাকে ফলো করেন গ্র্যাগমেটের, এটা সিনোনিম হিসাবে এই দুইটা পড়ে নেন, তার মানে একই সাথে পেয়ারও পড়া হয়ে যাচ্ছে, গ্র্যাগমেটও পড়া হয়ে যাচ্ছে। সো কীভাবে পড়বেন এটা পুরোটাই আপনার ইচ্ছা, আপনি এভাবে পড়তে পারেন। আমি প্রত্যেকটা প্রসেস আপনাদের কাছে বলছি, ক্লিয়ার? তো ভাইয়া ওই কোশ্চেন গুলো কিভাবে আসবে আমি দেখে নিয়ে আগে তো কোশ্চেন, এই ভার্বাল ভালো কোশ্চেন নিয়ে আমরা ভার্বাল ক্লাসে নেক্সট ক্লাসে আমরা ডিটেলস আলোচনা করব। মানে আমি ভোকাবুলারি কীভাবে পড়তে হবে সেটা, দেন ভার্বালেরটা তো আজকে ক্লাস করলে আর আমরা কোয়ান ক্লাস শেষ করতে পারবো না। সো 2-1 দিনের মধ্যে ক্লাসের মধ্যে আপনি পুরোটা ভাই ক্লিয়ার হয়ে যাবে আমার একটা কোশ্চেন টাইপ কি আসবে। হ্যাঁ বলেন ভাই আমার vocabulary.com নিয়ে প্রশ্ন ছিল যে ভাই, মনে করেন ভাই আমি vocabulary জ্যামে পার্টিসিপেন্ট করলাম, ওইখানে তো ভাই অনেক র্যান্ডম ওয়ার্ড আসতে পারে যেগুলো আমি জানি না। না না না, আপনি যখন মানে এসিপিআর, আপনি তো এই 30টা সেট দিয়ে সেট বানাবেন, যেটা সেটার বাইরে তো আসবে না। আপনি যখন সেট বানাবেন মানে একেবারে, ওই 30 সেটের ভিতরে আছে। হ্যাঁ আপনি যতগুলো ওয়ার্ড দিবেন তার ভিতরে জ্যামটা এই জন্যই জ্যাম বানাবেন, যে ক্রিয়েট নিউ জ্যাম দিয়ে আপনি এই যে ওয়ার্ডগুলো আপনি গ্র্যাগমেটেড প্রথম 30টা দিয়েই যতটুকু পড়ছেন অতটুকুই দিবেন, শুধু ওইটুকুর মধ্যে আসবে, বাইরের ওয়ার্ড আসবে না, ঠিক আছে?
আচ্ছা ভাইয়া, আমরা যেভাবে জ্যামটা সাজাবো ওগুলার মধ্যে র্যান্ডম সাফল হবে এবং ওগুলা ওইগুলো আসবে, বারবার রাইট রাইট, হ্যাঁ good। ওই ওয়ার্ডগুলোর থেকে আসবে। সো যেটা বললাম এটা হচ্ছে আপনাদের প্রসেস, বাট আমি এইটুকু আমি রিকোয়েস্ট করতেছি অন্তত পক্ষে 2 জন বা 3 জন একটা গ্রুপ স্টাডি, মানে কেউ ধরেন আপনি ডাকলেন যে ভাই আজকে জেম দিব গ্র্যাগমেট 1, কেউ কে আসবেন? আপনার তো 15 জন এখানে আছেন, 15 জন তো আসার দরকার নেই ভাই। আপনার দরকার আপনি পরীক্ষা দেবেন, আমি নিজেই বলছি আপনি পুরো জিআরিতে এই যে 15 জনের মধ্যে পরীক্ষা দেবেন 5 জন, তার মানে আপনি যদি এই 5 জন থেকে 2 জন যদি আপনার লাইফে থেকে যায়, ওই আজকে দেখলাম 2 জনের বিয়েও হয়েছে আমাদের, তাহলে গ্রুপ স্টাডি যদি এখান থেকে বিয়েও হয়ে যেতে পারে, মানে কপাল এটাই, বিয়ে হয়ে যেতে পারে। ভাই তো এখানে যদি কপাল এরকম থাকে যে গ্রুপ স্টাডি করতে করতে বিয়ে করে ফেলেন, তো এটাও হইতে পারে। আজকে দাওয়াত ছিল আমি যাইতে পারি নাই। দেন হইতে আচ্ছা পারে ভাইয়া, এরকম হইতে পারে মক বেঁচে গেছেন, মক বেঁচে প্রায় আমাদের 50-60 জন আছে, সেইখানে দেখবেন প্র্যাকটিস করতে করতে ধরেন 1 বছর প্র্যাকটিস করলেন, আপনি হয়তো 27-এ যাবেন, 1 বছর অনেক আপনার প্রেম টেম বিয়ে শাদীর জন্য, ঠিক আছে? ভাইয়া হ্যাঁ, একটু যদি অফ টপিক বাট রিলেভেন্ট হুম, কোশ্চেনটা জিজ্ঞেস করব কি? বলেন। লাইক হচ্ছে আহ, যারা আসলে কম্পিউটার সায়েন্স বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে পিএইচডি বা মাস্টার্সের জন্য যদি ট্রাই করি, সেক্ষেত্রে মানে 310-এর নিচে বা নিচে থাকলে প্রবলেম হবে কি? নিচের আর আর চিন্তা করতেছেন কেন? আমার প্রশ্ন হচ্ছে যে আমি যে রিসার্চগুলো দিয়ে পড়াচ্ছি, আপনি জাস্ট হচ্ছে এইটুকু টেন্ডেন্সি রাখেন যে আমার সাথে 4 মাস আপনি থাকতে পারবেন কিনা। ইফ থাকতে পারেন আপনার স্কোর 310-এর জি নিচে, তো আসার কোনো ইনশাল্লাহ। প্রশ্নই নাই। হ্যাঁ, গ্রুপ আমি স্টাডি বললাম কি এই অলরেডি হেভিট 5 জনের আছে। মধ্যে, আমি বললাম এই 5 জনের মধ্যে আপনি যদি থাকেন আপনার 310 প্লাস আসবেই। আপনি আমার ওয়েবসাইটটা করেন, পেজটা করেন, ইউটিউবে ভিডিও আছে, দেখেন কারা এরা, যারা দেখবেন এই যে আপনার ক্লাসে যে এখন রেকর্ডিং হইতেছে এগুলোর মধ্যে ভিডিও কথা আসতেছে না, যে আপনি কথা বলতেছেন, আপনি জি জাস্ট আগের ভিডিওগুলো যেগুলো হোমওয়ার্ক দেখছেন, এই যে আপনাকে যে হোমওয়ার্ক দেওয়া হলো হোমওয়ার্কটা দেখছেন? ভাই, আমি ওরিয়েন্টেশনে মানে ওই ক্লাসে থাকতে পারি নাই আচ্ছা, আমার। আচ্ছা যারা ব্যাস। হোমওয়ার্ক করছেন, হোমওয়ার্ক করেন নাই? করছি তো, ভিডিওটা তো দেখছি না, হোমওয়ার্কের দুটো ভিডিও যে দিলাম, রেসপন্স করেন। ভাই আমি একটা প্রবলেম ফেস করতেছি, আচ্ছা মনে করেন জাস্ট হোক অনেক সময় প্রবলেম, ভাই হোমওয়ার্ক করতে ম্যাথের গেছি, প্রশ্ন ভিডিও বুঝি দেখছি না। কিনা, ভিডিও দেখছি কিনা? হ্যাঁ 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 আচ্ছা সলভ করেছি হোমওয়ার্ক, ভাই, সলভ হ্যাঁ করেছি। সলভ করছেন, হোমওয়ার্কের ভিডিওর মধ্যে কতজন মানুষ হচ্ছে বলতেছিল না পাইয়া এটা পাই না ওটা পাই না, কথা শুনছেন না? যেমন অর্পিতা আপুর কথা শুনছেন? একটা আপু যে পারতেছে না বলছিল, অর্পিতা জি ভাই নাম শুনছি। শুনছেন? ওনার স্কোর কত জানেন? ওনার 318 না 15 জন এরকম। তো এই এবং কোয়ান্টে উনি 170 পাইছে। 329। হ্যাঁ, ওই তো ও কোয়ান্টে 170 পাইছে উনি, জানেন? ফুল স্কোর। সো আর ভাই একটা হ্যাঁ আপু ছিল হ্যাঁ খুব ভাই জানি, সবগুলো আপনি ম্যাথে নোট। আরেকটা সেটার বলছিলেন। হ্যাঁ, তার মানে যারা ক্লাসে কথা বলছে, এঙ্গেজ হয়েছে, একটা না একটা সময় পরে তারা স্কোর আনছে। এখানে 14 জন আছেন, 5 থেকে 6 জন কথা বলবেন, কথা বললেই কি আপনার প্রবলেমগুলো আরও বেশি ট্রান্সপারেন্ট হয়ে যায়, আমরা দুজন একসাথে ডিসকাস করতেছি এরকম হয়ে যায়। সো আমি দেখছি যারা ক্লাসে ধরেন হাই হতাশ করতেছে, সে ম্যাথের কিছুই পারে না, তার স্কোরই দেখতেছে যে কোয়ান্টে সর্বোচ্চ স্কোর পেতেছে। সো ওয়াই আপনি চিন্তা করতেছেন আপনি 310-এর নিচে পাবেন? সো আমি বিশ্বাস করি আমার রিসার্চে 310-এর নিচে পাওয়ার প্রশ্নই না, অন্ততপক্ষে কোয়ান্ট 170 আপনি ডিজার্ভ করেন, ঠিক আছে? রাসেল ভাই এই না বিষয়ে আপনার না ভাই, মতামত কি? আমি একটু বললাম কথার না, কথা। এই কথা বলাই যাবে না, 310-এর নিচে রাখবো কেন আমি কম্পিউটার সায়েন্সের হয়ে, না, ঠিক আছে? ইনশাল্লাহ আশা করি যে 310 প্লাস আর কি। ইনশাল্লাহ না, আমি আমি গ্যারান্টি দিব আপনি পাবেন, শুধু 4 মাস আমার কথা মতো শুনেন, আর কিছু না, ঠিক আছে? জি ওকে, আর কে কে কোশ্চেন আচ্ছা করে আমরা পড়াতে চাই? হ্যাঁ ভিডিওতে দেখে হ্যাঁ বলেন। এক আপু অনেকগুলো ম্যাথ করতেছিল, আপু? মানে ওই যে আপনার আগের ভিডিওটা দেখলাম, ওখানে একটা আপু মোটামুটি সবগুলো ম্যাথে পারতেছিল। হ্যাঁ, তো তো ওনার উনি এখন কোয়ান্টি ইউএসএ তে আছে, ঠিক আছে? উনি হচ্ছে এই কি ইলেনিয়াস না ক্যান্টাকিতে উনি আছে। সো ওনার ওনার প্রত্যেকজনই শুনেন, যারা ক্লাসের মধ্যে ইভেন এগুলো মিলে জাস্ট হচ্ছে পেজটা একটু ঘুরে দেখেন, ওরা সবাই স্কোর আনছে। আর যারা চুপচাপ ছিল তারা হয়তো বা এখনো পরীক্ষা দেয় না এরকম। আবার তবে আমার সাকসেসটা কি ওটা ছিল ব্যাচ 1-এর ভিডিও, আপনারা যেটা দেখছেন আমার একদম প্রথম ব্যাচ 1-এর ভিডিও থেকে সাকসেস রেট প্রায় 90% মোটামুটি। তখন তারা ডেডিকেশন ছিল, বিশ্বাস ছিল যে ভাই তার মাধ্যমে কিছু হবে। এরপরে হয় কি মানুষজনের আসলে যত দিন যাচ্ছে স্টুডেন্টগুলো পাজি হয়ে যাচ্ছে, বিশ্বাসের জায়গা থেকে অনেক অনেক মেন্টরকে দেখে, তো এটা মনে হয়। সো এইটুকুই বললাম যে আপনি বিশ্বাস রেখে জাস্ট 4টা মাস থাকেন, এরপরে 310 না বলে বললেন, বাট প্রসেসগুলা অথেন্টিক, রিসোর্সগুলো এটা।
সো ওই প্রসেসটা আপনি একটু মেনটেন করেন তাহলে এনাফ, ঠিক আছে? বিশ্বাস রাখতে জি পারি ভাইয়া, যে এটা আমার এই আমি 4 মাস বিলিভ আমার করি, প্রসেসে থাকবেন। হ্যাঁ এটা বিলিভ করি, কারণ আসলে আলটিমেটলি মানে মেন্টর বা আসলে ওই টাইপের দেখলে হয় না, কারণ নিজের যদি আমার ইফোর্ট না থাকে তাহলে মেন্টর তো আলটিমেটলি কি না করবে? কিন্তু না, কিন্তু বাংলাদেশে শুনেন নিজের দুর্বলতা মানে আমরা যদি নিজেকে বলি, ধরেন আমি জিআরই স্কোর 300 পাই নাই, 300 পাই না পরীক্ষা দিয়ে, আমি নিজেকে নিজে ব্লেম করি না, বাংলাদেশে ব্লেম করি ওই টিচার আমার সময়টা নষ্ট করছে, ঠিক আছে? এটা বাংলাদেশ ভাই এটা অভিজ্ঞতা থেকে বলতেছি। দ্যাটস আমি বলছি 3 মাস পরে এটা আমি শুনবো আপনাদের থেকে, আমি নিব যে ভাই আপনি এটা করেন না, তবে আমি ভাই বিশ্বাস করি লাস্ট আমার রিসোর্সে কেউ কোশ্চেন আনতে পারবে না। এই যে আজকে ক্লাসে যাই আমরা 30 মিনিট প্রায় গাইডলাইনে দিলাম, যেহেতু প্রথম ক্লাস। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা ক্লাসে যাই সরাসরি, বলেন। ভাই আজকের লাস্ট একটা হ্যাঁ কনফিউশন বলেন। ছিল, লাস্ট কথা। হুম সেটা হচ্ছে ভাই, জিআরই যারা 310 মোটামুটি পায়, তো এই স্কলারশিপের ব্যাপারে মোটামুটি কি সবাই স্কলারশিপ পায় জিআরই থাকলে, হ্যাঁ, এটা তো নাকি পরের জিআরই প্রসেস, পাওয়ার পরে পরের অনেক প্রসেসে স্কলারশিপ? ধরেন 310 পাই, আপনি পরের প্রসেসে হাম খেয়ালি দিলেন আর করলেন না, পরের প্রসেসটা আরও বেশি লম্বা, আরও একটা রিসার্চ, জিআর একটা বড় একটা জার্নি শেষ করলেন, তারপর প্রফেসরদের খুঁজো, তাদের মেইল দাও, তাদের সাথে ইন্টারভিউ করো, এখন ওই ইন্টারভিউতে যে আপনি কথাই বলতে পারেন না, হবে? সুমন ভাই, জি ভাইয়া, জিআরই আমরা লইলেন আপনি আমরা 330 পাইছেন, আপনাকে এখন ইন্টারভিউতে জিজ্ঞেস করছে, আপনি একটা পেপার দিয়ে বললো আপনি এটাকে একটা প্রেজেন্টেশন দিবেন, এটাতে কি ফাইন্ডিং আছে একটু বের করে দিন, ওইটাও কিন্তু ইফোর্টের। এখন ওইটা আপনি করলেন না মন দিয়ে, আপনার বিয়ে শাদী খাইলেন মন দিয়ে করলেন না, প্রফেসর কথা বলার সময় আপনি কথাই বলতে পারতেছেন না, অথবা মুখে জড়তা, কথাই বেরোচ্ছে না, আপনি 330 পাইলেও কি প্রফেসর টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ দিবে? সুমন ভাই, ভাই দিবে? কথা বলেন না কেন? আচ্ছা ভাইয়া, আমার তো মানে রিসার্চের একটু একটু এক্সপেরিয়েন্স আছে, মানে আমি রিসার্চ ইয়ের জন্য আর কি অ্যাসিস্ট্যান্টশিপের জন্য ইয়ে আপনি করবো। যেটাই আচ্ছা যাই হোক, যাই সেটা করেন না পরে। কেন এটা প্রসেস। হ্যাঁ, ওকে। তো আমরা আসলে একটা গ্রুপ করতে পারি, কারণ এখানে হচ্ছে স্পোকেন সহ না না, এটা এটা আমার এটা এটা হচ্ছে পরে, এটা গ্রুপে আপনারা এনিথিং কোশ্চেন করেন। হ্যাঁ, বাই ডাকেন সবাই যে আজকে আমরা স্পিকিং প্র্যাকটিস করবো, আজকে আমরা বারবার করব, আমি সাই দিব, সবাই আসেন, গ্রুপটা ওপেন করা হয়েছে আপনাদের জন্য, ঠিক আছে? এইখানে যেটা জাস্ট মনে রাখেন, হোমওয়ার্কটা মেনটেন হবে এইখানে, বাকি গ্রুপে 100 মেসেজ দেন, শুধু আমার ক্লাসের আগেও আমি হচ্ছে মেসেজ জানাই দিব গ্রুপে। সো আমি আমি নিজে এনকারেজ করতেছি আপনাদের, গ্রুপ স্টাডি ইম্পর্টেন্ট, এবং আমার সব স্টুডেন্ট গ্রুপ স্টাডিতেই করতেছে, আগের সব বেচ গ্রুপ স্টাডি করতেছে, বাট আপনাদের আগের বেচটা 11 নম্বর বেচটা গ্রুপ স্টাডিতে তাদের আমি করাইতে পারতেছি না। দ্যাটস আপনাদের প্রথম ক্লাস থেকে বলতেছি, অন্তত পক্ষে ভাই 2জন হইলেও গ্রুপ স্টাডির মেনটেনটা করেন, তাহলে হবে কি একটা পড়ার আপনি পড়তে ভালো লাগতেছে না, আরেকজন হয়তো বা পুশ করলেও হয়ে যায়। মানে জিআরই যেহেতু মনে রাখেন, জিআরই আগামী 3 মাস জীবনে, বাকি জীবনে যে পরিমাণ পেন খান নাই, আগামী 3 মাসে হতাশা পেন খাবে না, তো এইটুকু মাথায় রাখেন। আগামী 3 মাসের জন্য প্রস্তুত থাকেন, যে মাঝে মাঝে মনে হবে জিআরই আমারে দিয়ে সম্ভব না, আমি জিআরই হবে না। আবার অনেক যারা ইউনিভার্সিটি ছোট টাইপের থাকে, ধরেন বুয়েট ঢাকা ইউনিভার্সিটি থাকেন, তারা ভাবে যে এটা তো আমার জন্য না। আবার অনেক সময় মনে হবে আমি ইংলিশ মিডিয়ামে পড়ি নাই, আমি তো যে কিছুই ঢুকে না ভার্বাল। সো নেক্সট 4 মাস আপনার ভিতরে অনেক বেশি পরিমাণ হীনমন্যতা তৈরি হবে, সেটা দূর করতে হবে, সেটা হচ্ছে প্র্যাকটিসের উপরে। প্রয়োজনে 4 মাসে যদি না হয়, আমরা ফল 27 ধরবো, অন্তত পক্ষে 27-এর আগে পর্যন্ত এগুলো যাতে হয়ে যায়, ঠিক আছে? ক্লিয়ার ভাইয়া? আমরা যাই, মেতে যাই, ক্লিয়ার সবাই? ওকে ভাইয়া। ওকে, ঠিক আছে। সো ক্লাসের পরে আমি সবার থেকে জানতে চাবো, আমি কিন্তু ক্লাসগুলো, আমি আবার বলতেছি, আমাদের ক্লাসগুলো এরকমই, আমরা বেসিক পড়ে চলে আসছি, বিশ্বাস রাখি আপনার হোমওয়ার্ক করছেন। সো আমরা আবার বেসিক পড়বো, এখন কিন্তু অ্যাডভান্স পড়া পড়বো, 5LB পড়া পড়বো না। অ্যাডভান্স ম্যাথ করলে বুঝতে পারবেন 5LB এবং অ্যাডভান্সের মধ্যে ডিফারেন্ট কি হচ্ছে, এটা যে 5LB একটা গাইড বই, যার ম্যাথ পুরোপুরি জিআরির সাথে মিলে না প্যাটার্ন। তারপরে কেন 5LB পড়ি? কারণ হচ্ছে জাস্ট বেসিক টেসিক দেখার জন্য বাংলাদেশে একটা তৈরি হয়ে গেছে যে 5LB ছাড়া আমার মনের তৃপ্তি ভরে না, দ্যাটস হয়। আমাদের মেইনলি প্র্যাকটিস করতে হবে কেএমএফ, আমাদের মেইনলি প্র্যাকটিস করতে হবে রিয়েল কোশ্চেন, যেগুলো জিআরিতে আসা কোশ্চেন, যেগুলো দিয়ে আমরা আসলে অ্যাকচুয়াল জিআরিকে জাজমেন্ট করতে পারবো। সো আমার বেসিক দিয়ে অ্যাকচুয়াল জিআরি হয় কিনা সেটা আমার মেইন লক্ষ্য। ওকে, তার আগে 10 মিনিট একটু দেখি একটা জিআরির কোয়ান পার্ট পরীক্ষা হলে ঠিক কীরকম দেখায়, তারপর আমরা বেসিকে যাই।
আজকে কোয়ান পার্ট দেবো, দেন ভার্বাল পার্টটা আমরা দেখবো। আচ্ছা ধরেন একটা পরীক্ষার হলে যখন আপনি ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে একটা নাম দিতে হবে, দেন এগুলোতে দিলেন। খেয়াল রাখেন আজকে ক্লাসের উপরেই মানে টপিকগুলো দেখেন, প্রথম একটা পার্ট আসে যেখানে একটা অ্যানালিটিক্যাল রাইটিং লিখতে হয়। এটা কিভাবে কি লিখতে হয় এগুলা পরবর্তীতে, এগুলো বেশি প্রিপারেশন লাগে না, আপনি যদি মোটামুটি গ্রামার রাইটিং লাগে না কেন না। সো দেখেন আমাদের ওয়েবসাইটও তৈরি হয়ে গেছে যেখানে আপনি আপডেটেড মক কোশ্চেন পরীক্ষা দিতে পারবেন। সো বাংলাদেশে প্রথম, সো আপনাদের জন্য একদম লাকিলি চাম। সো আপনি দেখেন পরীক্ষার এটা ছাড়া এখানে লিখলেন, এটা গেল, এটা 30 মিনিট থাকে। তারপরে ভার্বাল কোয়ার্ড থাকে, ভার্বাল পার্ট নিয়ে আমরা পরে কথা বলবো। এই যে কোয়ান পার্টে তার মানে প্রথম পার্টে 12টা কোশ্চেন থাকে, টোটাল সময় থাকে 21 মিনিট, যার মধ্যে এই টাইপের কোশ্চেন থাকে প্রথম পার্টে 4টা। এই টাইপের কোশ্চেনকে বলা হয় কোয়ান্টিটিভ কম্পারিজন। কি বলেন কি টাইপের কোশ্চেন এটা? রিপিট করেন কি? কোয়ান্টিটিভ কোয়ান্টিটিভ কম্পারিজন। কম্পারিজন। এই টাইপের কোশ্চেনে কম্পারিজনে 4টা অপশন থাকে, যেখানে এই পাশে কোয়ান্টিটি এ বি। যদি আমি এই অঙ্কটা করে মনে হয় যে এই 40 থেকে এই ভ্যালুটার ভ্যালু বড়, তার মানে আনসার এ। যদি এইটার ভ্যালুটা 40 থেকে ছোট হয় তার মানে আনসার বি। যদি এই অঙ্কটা করার পরে দুই পাশেই 40 হয় তাহলে সি। যদি একবার এ, কোনো একটা ভ্যালুর জন্য একবার এ একবার বি, অথবা ম্যাথটা করাই পসিবল না, ডেটা নাই, তখন আনসার ডি। তার মানে এই টাইপের কোশ্চেনে আপনার খুব ভালোভাবে জানতে হবে ডি নি চলে আসে কোনোভাবে, তার মানে আপনার এখানে একটা কনফিউশনের ব্যাপার থাকে। এই টাইপের ম্যাথে সব থেকে বেশি পরিমাণে আমাদের ভুল যায়, কারণ এখানে সিলিমিস্টিকের একটা ব্যাপার থাকে। সিলিমিস্টিক মানে কি, ম্যাথটা আমি পারছি তারপর আমি আনসারটা ভুল করছি, তার মানে কি আমি ম্যাথ জানার পরে ভুল করা মানে কি, এটাকে বলতে সিলিমিস্টিক। এবং জিআরিতে স্কোর না পাওয়ার প্রধান কারণ হচ্ছে সিলিমিস্টিক। আমার কাছে পড়ার পর আপনার টপিক এবং ফর্মুলা সব জানবেন, তারপরে আপনি 160 পাইছেন, যেখানে পাওয়ার কথা ছিল 170। কারণ এই মাঝখানে যে ভুলগুলো করছেন আপনার কাছে মনে হয়েছে ভুল না, কিন্তু আসলে আপনি একটা কর্নার কেস মানে কোনো একটা পার্ট আপনি স্কিপ করে গেছেন, যার কারণে আনসার আসছে কিন্তু আসলে আনসারটা ডি। আরেকটা হয়তো বা আরেকটা ভ্যালুর জন্য হয়তো বা বি আসার কথা ছিল, সেটা আপনি চেকই করেন নাই। তার মানে এখানে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। এই টাইপের ম্যাথ আসে প্রথম পার্টে 4টা, প্রথম পার্টে আসবে 4টা, এইটা কোয়ান্টিটিভ কম্পারিজন 4টা। এরপরে আসবে ম্যাথমেটিক্যাল টার্ম, অথবা এটাকে বলা হয় নিউমেরিক্যাল এন্ট্রি, আপনার ভ্যালু দিয়ে এন্ট্রি করতে হবে, এটা যে কোনো পার্টে হতে পারে। তারপর আসে গ্রাফের 3টা ম্যাথ, একটা গ্রাফের আন্ডারে 3টা ম্যাথ থাকে, আহামরি কঠিন কিছু না। আমরা যখন পরে শেষ করব তখন বুঝবেন এগুলো খুব সহজ, সব থেকে সহজ পার্ট হচ্ছে গ্রাফ, কিন্তু প্রথম মনে হবে এর থেকে কঠিন কিছুই নাই দুনিয়াতে। তো গ্রাফের আসে 3টা, তারপরে হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম, এই যে ম্যাথমেটিক্যাল 1টা 2টা 3টা, আর একটা জিওমেট্রিক্যাল 1-এর অধিক। এগুলো হচ্ছে 1-এর অধিক আনসার হইতে পারে যখন বক্স আকারে থাকবে। সো আলটিমেটলি তার মানে হচ্ছে আমাদের যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো এরকম 12টা কোশ্চেন থাকে। তারপরে এই প্রথম পার্টের উপরে ডিপেন্ড করে আপনার পরবর্তী কোয়ান্টে 15টা কোশ্চেনের জন্য আসে হচ্ছে আমাদের 26 মিনিট। এই পরের পার্টে আবার 5টা থাকে কোয়ান্টিটিভ কম্পারিজন। তার মানে টোটাল কোয়ান্টিটিভ কম্পারিজন কয়টা? 5টা এবং 4টা 9টা। এই 9টার মধ্যে আপনার যত ধরনের সিলি মিস্টেক আপনার হবে লাইফে। তারপরে বাকিগুলো হচ্ছে টপিক ওয়াইজ ম্যাথ থাকবে যেটাই, বাট চিত্রর ম্যাথ, ওই যে আপনার গ্রাফের ম্যাথ, একটা গ্রাফ এটা থাকবে শুধুমাত্র ফার্স্ট পার্টে 3টা কোশ্চেন। তার মানে আমাদের জিআরির একদম মানে প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে। কেন? কারণ প্রথম পার্টে ওই যে প্রথম এবং সেকেন্ড পার্টে যে এই যে প্রথম এবং সেকেন্ড পার্টে যে বললাম যে সিলি মিস্টেক হইতে পারে, এইখানে ভালোভাবে জানতে হবে যে এখানে যদি শুধু একটা কর্নার কেস আমরা মিস করে আমাদের সিলি মিস্টেক হয়ে যাবে। কথা কি বুঝছি? ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, প্যাটার্ন বুঝলাম। তার মানে অ্যারিথমেটিকে ভাই 5টা 4টা যে বললেন মানে 5টা 4টা ভাই 4টা তো বুঝলাম, 5টা কোন 5টা ভাই? বলেন তো কি বলছি, অন্য কেউ জাস্ট একটু রিপিট করেন, অন্য কেউ মাথায় আছে কিনা কি বলছি এখন বলেন তো। আমি নেটওয়ার্ক চলে শুনতে পাই। হ্যাঁ, কোয়ান্টিটিভ কম্পারিজনের কোশ্চেন প্রথম পার্টে 4টা থাকবে, পরের পার্টে 5টা থাকবে। ক্লিয়ার? ওকে, হ্যাঁ ভাই ক্লিয়ার। এখন হচ্ছে আমরা আজকের ক্লাস হচ্ছে ফাউন্ডেশন, এর উপরে বেসিস করে পরে সামনের যে টপিকগুলো এগুলো থাকে, মানে বেসিকটা থাকে, এটার সাথে মিলে সো জিনিসগুলো খুব ক্লিয়ার থাকতে হবে। সো আমরা প্রত্যেকটা পার্ট করে ম্যাথে যাব। আচ্ছা, প্রথমত হচ্ছে বেসিক। এই যে বেসিকটা কেন জানতে হবে, যে ভাই আমি তো 1 2 3 জানি, এটা নাম্বার কির জন্য জানতে হবে, হোল নাম্বার বা ইন্টিজার কি এটা কেন জানতে হবে, এটা জানতে হবে এই জন্যে যে এই যে একটু আগে বললাম
যে কোয়ান্টিটিভ কম্পারিজনে একটু ভুল হইলে আমার সেলি মিস্টেক হইলেই পুরোটা ভুল হয়ে যায়। অর্থাৎ আমাকে একটা দুইটা কম্পারিজন দিচ্ছে, কিউ এ এখানে দেওয়া আছে ধরেন হচ্ছে 20, কিউ বি এখানে দেওয়া আছে ধরেন হচ্ছে, বা এখানে দিলাম হচ্ছে ধরেন এক্স প্লাস 1/y, আর এখানে দিলাম হচ্ছে ধরেন y প্লাস 5। এখন এইটুকু আমি দিলাম, দেওয়ার পরে আমি বলতেছি হচ্ছে যে এ দুই পাশে দুইটাই দিলাম, এখন বলো যে আনসার কোনটা। এখন দেখেন এক্স বা ওয়াই যে কোনো জিনিস হইতে পারে, এই এক্স হইতে পারে ইন্টিজার, এক্স হইতে পারে ন্যাচারাল নাম্বার, এক্স হইতে পারে হোল নাম্বার, এক্স হইতে পারে হচ্ছে আপনার ফ্র্যাকশন। আমি কিন্তু এক্স এবং ওয়াইকে আলাদাভাবে এখানে বলে দেই নাই। তার মানে যে কোনো জিনিস হইলে এক্সের দেখেন ওয়াইয়ের ভ্যালু যদি 0 হয়, এটা 0, 1/0 মানে ইনফিনিটি, এখানে কোনো আনসার অসংজ্ঞায়িত আসবে। তার মানে জিনিসটা এটা ডিফাইনই করা যেমন আনসার ডি। আবার ওয়াইয়ের ভ্যালু যদি 1 হয়, এক্সের ভ্যালু 1 হয়, তাহলে এটা অঙ্ক একটা করা যাবে। তো 1 হলে এটার মান 6, এটার মান 2, তার মানে অ্যান্সার এ। তো একবার এ একবার ডি যাই হোক না কেন আনসার কিন্তু ডি, ভ্যালু চেঞ্জ হইতেছে। দ্যাটস ওয়াই এই যে এক্স বা ওয়াই কে সেইটা ভালোভাবে চিনতে হবে এবং কর্নার গিউজগুলো চিনে আমাকে আনসার করতে হবে। দ্যাটস ওয়াই আমার এই যেগুলো চিনতে হবে। তার মানে এই এক্সটা ভ্যালুটা এটা কি ন্যাচারাল নাম্বার? যদি আমি বলে দিই এক্সের ভ্যালুটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, তাহলে বুঝে নিতে হবে এক্সের ভ্যালুটা শুরু হয়েছে 1 থেকে, সকল পজিটিভ সংখ্যা চেক করব। তো আমার তো সব চেক করতে হয় না, আমি দুই একটা চেক করলে আমি আসলে ডিসিশন নিতে পারি আনসারটা এ না বি না ডি। সো কোয়ান্টিটিভ কম্প্যারিজন ভালোভাবে সলভ করার জন্য, মানে ভুল ছাড়া, সেটার জন্য এই চারটা বেসিক জানা খুব ইম্পর্টেন্ট, যে আসলে তারা কে। সো এক্সকে যদি আমি বলে দিই সে ন্যাচারাল নাম্বার, তখন আমি এক্সকে চিনবো সে 1 থেকে শুরু হয়েছে, এখানে 0 আর চেক করবো না। তো আবার 0 চেক করলে কিন্তু আবার আনসারটা হইতে পারে দুই পাশে সমান। যেমন আমি যদি কিউ এ একটা ভ্যালু, কিউ বি একটা ভ্যালু দিয়ে আমি হয়তো বা এক্সের ন্যাচারাল নাম্বার বলছি, তো আপনি কি করলেন, ন্যাচারালটা ভুলে গেছেন, আপনি মনে করলেন এটা হচ্ছে হোল নাম্বার। তাহলে দেখেন এক্স প্লাস 5 আর হচ্ছে ধরেন এক্স প্লাস 6, এখন মানে ধরেন এক্স মাইনাস হচ্ছে আমি 6 ধরলাম। এখন সাপোজ আপনি তো চেক করবেন কীভাবে, আপনি চেক করলেন যে এক্সের ভ্যালু ন্যাচারাল, তাহলে এক্সের ভ্যালু হয়তো বা 0 হইতে পারে। তো এক্সের ভ্যালু 0 হলে দেখেন এটা 5, এটা হচ্ছে -6। আবার এক্সের ভ্যালু যেহেতু অন্য ভ্যালুর সংখ্যা হইতে পারে, ধরেন মাইনাস হইতে পারে, প্লাস হইতে পারে, আপনি বুঝেন নাই, ভুল করলে কিন্তু আনসারটা ডিতে চলে যাবে। সো 0টা কখন চেক করবো, যখন একমাত্র বলবে যে এটা হচ্ছে হোল নাম্বার। তো এই জিনিসগুলো জানতে হবে। তার মানে ন্যাচারাল নাম্বার ভ্যালুটা চেক করার জন্য মিনিমাম ভ্যালুটা 1 এবং এর উপরে পজিটিভ সংখ্যাকে আমরা বলতেছি ন্যাচারাল নাম্বার। হোল নাম্বার কখন বলতেছি, যখন 0 থাকে। আর ইন্টিজার মানে কি, ইন্টিজার মানে হচ্ছে পজিটিভ নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত ভ্যালুটাকে আমরা বলতেছি ইন্টিজার। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, এখানে নেগেটিভও কিন্তু ইনক্লুডেড। তার মানে আপনাকে যখন ভ্যালুটা এক্স হচ্ছে একটা ইন্টিজার এটা বলে দিবে, তখন কিন্তু আমার হচ্ছে এক্সের ভ্যালু পজিটিভও চেক করতে হবে, এক্সের ভ্যালু 0 চেক করতে হবে, এক্সের ভ্যালু নেগেটিভও চেক করতে হবে, তারপরে আমার ডিসিশন দিতে হবে। তার মানে দেখেন এটা কিন্তু ব্রেনের খেলা। সেকেন্ড কথা, যদি এক্সের কোনো ভ্যালুই না দেওয়া থাকে, এক্স আসলে কে সে আমাকে স্পেসিফিক বললোই না, তখন কিন্তু এক্স ন্যাচারাল হইতে পারে, হোল হইতে পারে, ইন্টিজার হইতে পারে, ইন্টিজার ছাড়া হইতে পারে, দশমিক হইতে পারে। অর্থাৎ সব কিছু আমার চেক করতে হবে, লাইক 0 চেক করতে হবে, 1 চেক করতে হবে, -1 চেক করতে হবে, হাফ চেক করতে হবে। তখন আমার একদম পারফেক্ট ডিসিশন আসবে যে আমার আনসারটা দিতে চলে গেল কিনা। সো আমাকে এই একে আমার চিনাটা খুব বেশি ইম্পর্টেন্ট। কথা কি বুঝছি? কথা বুঝছি? কথা বলেন, ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, সো এটার উপরে কিন্তু ম্যাথও ডিপেন্ড করে। মানে আমার মনে হয় এই ছোট একটা জিনিস ম্যাথ কি আসবে, এটার উপরে, এই কনসেপ্টের উপরে ম্যাথের অভাব থাকে না। আপনি কারণ আপনি ভুল করবেন তারাও জানে, এই কনসেপ্টের উপরে ম্যাথ থাকে। আমি যদি একটু জাস্ট দেখাই, এই যে দেখেন নর্মাল এই পাশে বলছে এটা একটা ম্যাথ, আসা ম্যাথ, পরীক্ষায় আসা ম্যাথ, মানে আপনারা আসতে পারে। তো উপরে বলছে এক্স ইজ মানে হচ্ছে ইকুয়াল, মনে রাখবো জিআরিতে এম ইজ আর ওয়াজ ওয়ার অক্সিলারি ভার্ব যেটা হচ্ছে ইকুয়াল, তাহলে এক্স ইকুয়াল হাফ অফ মানে হচ্ছে গুণফল বা প্রোডাক্ট, জিআরিতে প্রোডাক্ট বা অফ মানে হচ্ছে গুণ বোঝায়, ইজ এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো মানে হচ্ছে ইকুয়াল বোঝায়, তার মানে হাফ অফ ওয়াই। তার মানে আমাকে উপরে ইকুয়েশন দিয়েছে y ইজ ইকুয়াল টু এক্স ইজ ইকুয়াল টু y/2। এখন আমাকে বলছে
এখন আপনি আর্গুমেন্ট করেও দিতে পারেন 2x = y, আপনি হয়তো বা এইভাবে করে চিন্তা করেন, এখানে বলছে x বড় না y বড়, কি হবে বলেন, আপনারা বলেন। আনসার কি হবে? জি ভাইয়া, y বড়। ওয়াই বড়। ওয়াই বড়। আপনার কাছে y বড়। আচ্ছা, প্রশ্ন হচ্ছে x বা y তারা কে, এটা বলছে? না ভাইয়া। বলেন। আচ্ছা, ধরলাম x এবং y দুজনেই যদি 0 হয়, তাহলে তো সম্পর্কটা মিলছে না। 2 × 0 = 0, তার মানে দুই পাশে ইকুয়াল তো হইলো না? হইলো তো? x এর ভ্যালু যদি 0 ধরি, y এর ভ্যালু যদি 0 ধরি, তাও কিন্তু ইকুয়েশন মিলছে কিনা? আমার তো শর্ত ইকুয়েশনটা মিলতে হবে নাকি? তাহলে x এর ভ্যালু একবার 0, y এর ভ্যালু একবার 0। আচ্ছা, 0 বাদে বাকি যে কোনো জিনিস ধরি না কেন, y এর ভ্যালু যদি 2 ধরি, x এর ভ্যালু 1 ধরি, তাও তো মিলবে না? তার মানে x এর ভ্যালু 1, y এর ভ্যালু 2, তার মানে কি আনসার কি হলো? আনসার কি b থাকলো? না ভাইয়া, এটা হয়ে যাবে ডি, এটা লাস্ট। এই যে সিলি মিস্টেক জিনিসটা কি বুঝছি এবার? কি বুঝাতে চাইছি? ভাইয়া বুঝতে x পারছি। এবং y কে আমি চিনি না, তারা যে কেউ হইতে পারে। আমি ইকুয়েশনটা মিললেই হবে, মাঝখানে ইকুয়ালটা মিললেই হবে, তারা যে কেউ হইতে পারে। এইটা যে আপনি সিলি মিস্টেক করবেন, এই জন্যই কিন্তু পরীক্ষা হলে এটা আসছেও। এই যে এই ম্যাথগুলো কিন্তু আসা ম্যাথ, তার কেএমএফ এর ম্যাথ। সো এই জন্য এই টপিকটা আমার জানতে হবে, এক্স এবং ওয়াই কে আসলে কে, এই চিন্তা করে কিন্তু আমার টেস্টিংটা করতে হয় যে কর্নার কেস আছে কিনা। এই দেখেন আপনাদের বিও কিন্তু সত্য, এই যে 1 এবং বি একটা কেসে কিন্তু বি সত্য। আপনি যদি এখন মাথার মধ্যে চিন্তা না করেন এক্স তো ওয়াই তো 0 হইতে পারে, এই চিন্তাটা আসার জন্য, এটা যে আসলো না, এটার জন্য হচ্ছে আপনি সিলি মিস্টেক করলেন। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া। আচ্ছা, সিমিলারলি এখানে করেন। বলেন তো কি হবে আনসার? ডি ডি বি ডি ডি ডি। আচ্ছা, আর কেউ? ভাইয়া এ নাম্বারটা হবে, এ ইজ বেটার। আর কেউ? ভাইয়া ডি। বি নাম্বার হবে। বি নাম্বার, ওকে। কেউ সি নাই? তাহলে আমি সি, জান সবাই মিলে জিলে করে ফেলে। হ্যাঁ, আচ্ছা, কোশ্চেনটা বলছে এক্স অ্যাজ এন ইন্টিজার। ইন্টিজার মানে কি? আমরা একটু আগে শিখছি ইন্টিজার মানে কি। পজিটিভ ইনফিনিটি নেগেটিভ ইনফিনিটি সব আছে, এর মধ্যে 0 আছে না? মাইনাস নেগেটিভ থেকে ইনফিনিটি পর্যন্ত 0 আছে কি না? জি ভাইয়া। জি ভাইয়া। একবার যদি x এর ভ্যালু 0 বসাই ফেলি, তাহলে দুই পাশ কি সমান না? জিরো সমান। সমান হয়ে গেল। এরপর যে কোনো জিনিস দেই না কেন, ভ্যালুটা আপ ডাউন করবে কিনা? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। তাহলে তো আনসার ডি। তার মানে কি কোনোভাবে কি এই তিনটার হওয়া পসিবল? দেখেন আপনাদের আসছে, আপনি যদি x এর ভ্যালু পজিটিভ ধরেন, তাহলে এটা বেশি হয়ে যেতেছে, এটা বেশি হইতেছে। ওইটা কি প্যাকেটে ঢুকাই দিতে পারবেন? একটু মিউট করে নেন। হাতে নিব কিরকম লাগে? অপূর্ব ভাই বাজারে চলে গেছে। ওকে, তাহলে আমরা কি বুঝলাম? এই মিটিং টাইম আছে 14 মিনিট, শেষ হলে পরের লিঙ্কে চলে আইসেন। ওকে, তাহলে আমরা কি বললাম? আমরা বললাম এটা যে কই গেল, এটা বললাম যে আমরা দেখেন আপনাদের তিনটা অপশনই কিন্তু পসিবল ভিন্ন ভিন্ন থিঙ্কিংয়ে, কিন্তু আপনার যে থিঙ্কিংটা পুরোটা ইন্টিজারকে চিন্তা করতে হবে। এই যে এটার জন্য সিলি মিস্টেক, দেখেন আপনাদের সামনে কিন্তু 3 মতামতের মানুষ আছে। সো একজন মতামত ক্লিয়ার, বাকিদের কিন্তু ক্লিয়ার না। কেন? এইটার জন্যই কিন্তু এই যে আজকে ক্লাসে যে বেসিকটা খুঁটে খুঁটে ধরে শেখানোটা। বুঝাইতে পারছি? জি ভাইয়া। এখন এগুলো কিন্তু 5LB এই টাইপের ম্যাথ নাই। কেন নাই? কারণ 5LBটা আপনাকে জাস্ট বেসিকটা ধরে আনবে, কিন্তু আপনাকে মেইনলি এই টাইপের ম্যাথই জাম দিতে হবে। আমাদের ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট। কেন? আমরা আজকে এইটুকু পড়াইছি, দেন এই সিমিলার টাইপের 2টা ক্লাস যখন কোয়ান্টে শেষ হবে,
কোয়ান্টের এই দুইটা টপিকের যত কেএমএফ আছে সেগুলো আবার আপনাকে হোমওয়ার্ক দিবে যে ভাই আপু আপনি কইরে আসেন, আপনার প্রবলেমগুলো আবার ক্লাসে ডিসকাস হবে। তার মানে হোমওয়ার্ক করলে আপনার কেএমএফই শেষ হয়ে যাবে কোর্সের সাথে সাথে, মানে মেজরিটি। ওকে, সো আমরা এইটুকু গেলাম। ধরেন আরেকটা ম্যাথ এই টাইপের করে আমরা টপিক চেঞ্জ করব। ধরলাম সাপোজ আমি এখান থেকে একটা ম্যাথ আনি, আচ্ছা এটা করেন। ভাই বি বড় হবে। ওকে, আর কেউ? ডি হবে ভাইয়া। ডি। আর কেউ? বি। ভাইয়া বি। চারজন। আর কেউ? এই যে 16 জনের মধ্যে 6 জন তো আছে। হুম, বি বড় বি হবে। হবে। বি। বি। আচ্ছা, তার মানে একজন হচ্ছে জাতিগত বাহিরে নাকি? এবার আসি আমরা চেক করি বাকি এতজন মানুষ সত্য নাকি একজন সত্য। আচ্ছা, এর ভ্যালু 0 থেকে বড়। আচ্ছা, 0 থেকে বড় মানে কি ভাই? 1 হতে পারে, 1 2 হতে 3 পারে। 4 শুধু 1 2 3 4 নাকি 1.5 হইতে পারে? এক্স্যাক্টলি, মানে 0 সে 0 থেকে বড় যে যেকোনো দশমিক বড়। পূর্ণ সংখ্যা সব হইতে পারে। এখন আসেন, এক্স এর ভ্যালু কিন্তু 0 বাদে সব হইতে পারে পজিটিভ। আচ্ছা ধরেন দুইটার ভ্যালুই ধরলাম 1, 1 ধরলে এটা 1 এটা 1, একবার যদি 1 সমান সমান আসে ভাই, এবার থিঙ্কিং করেন তো চেঞ্জ হবে না? হ্যাঁ, তারপরেরগুলা চেঞ্জ হবে একটু কিনা? ছোট তাহলে বড় দেখেন তো হবে। কত যত- ইজিলি আমি থিঙ্কিং করতে পারি আনসারটা দিতে যাবে। দেখেন একজনই জিতছে বাকিদের। দেখেন মান চেঞ্জ করবে বলে এখন answer মান আসবে। চেঞ্জ করলেই তো এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। একবার তো সি আসছে, আবার চেঞ্জ হলে উল্টায় চলে গেলেই তো আনসার দিতে চলে যায় নাকি? কথা বলি। জি ভাইয়া, মানে এখানে এটা মানেই চেঞ্জ হবে যে হ্যাঁ, যাই দিবেন সো চেঞ্জ আমি হবে। জানি না, এবার এই জন্য এটা clear। জানাটা খুব ইম্পর্টেন্ট। এই যে ব্রেনের মধ্যে আপনাদের এর 0 থেকে বড় মানে ব্রেইনে আপনাদের কাজ করছে এ মানে 1 2 3 4 5 6 7। অন্যভাবে চিন্তা করলে দশমিক নাম্বারের পাওয়ার যত বড় হয় এটা ছোট হইতে থাকে ভাই, বুঝছেন? যদি আমি ইন্টিজার ধরি তখন এই ভ্যালুটা বড়, যদি আমি দশমিক ধরি এই ভ্যালুটা তো ছোট হইতে থাকবে না? দশমিকের পাওয়ার যত পাওয়ার বাড়াবো এটা কি ছোট হয় না? কথা বলেন। দুইটা দশমিকের গুণফল দুইটা করে যদি আমি পাওয়ার বাড়াই দিই এটা ছোট হবে না? সো জি ভাইয়া। জি ভাইয়া। থিঙ্কিং করে, তার মানে দেখেন মেজরিটি মানুষ যে ভুলটা করছেন সিলি মিস্টেক। এখন দেখেন দেখেন এই যে ছোট্ট একটা কনসেপ্ট পরীক্ষা হলে আসলে ভুল হওয়ার সম্ভাবনা এখন বেশি না? চিন্তা না করলে রিয়ালিটি বুঝছি। জি ভাইয়া। হ্যাঁ, এই যে যে রিয়ালিটি হচ্ছে এগুলো ছোট্ট ছোট্ট ম্যাথ, এবং এইটা কোয়ান্টিটিভ কম্পারিজনে আপনি ভুলটা করবেন। অন্যগুলোতে ম্যাথের আনসার চলে আসবে, কোয়ান্টিটিভ আসবেন। দ্যাটস ওয়াই এটা মুখস্থ করবেন, ঠোঁটস্থ করবেন, আত্মস্থ করবেন কে কে। আর এটা যখন সিলি মিস্টেক হবে খাতায় নোট ডাউন করেন ভালো করে যে ভাই আমার নোট ভুল হইতেছে কিসে, বারবারে আমি কোয়ান্টিটিভ কম্পারিজন করার সময় আমি ভুল করতেছি একটা জায়গায় সিলি মিস্টেক। এটাকে বারবারে নিজেকে নিজে পরীক্ষা দেওয়ার আগে আপনার নোটটা চেক দিবেন, আরে আমি এই ভুলটা আর করব না, নেক্সটে করব না, এই টাইপের মাথায় থাকতে হবে। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এই যে আজকে যেগুলো পড়ে দিয়েছি এগুলো প্রত্যেকটা কিন্তু পরবর্তী জিআরই লাইফের পুরোটাই লাগবে, পুরো লাইফেই লাগবে, পুরো জিআরই লাইফেই লাগবে। আচ্ছা, যেমন যোগফল, কোনো সংখ্যার যোগফল এটা পুরো জিআরই লাইফেই লাগবে। সো আপনি এখন যেটা শিখবেন এটাই পুরো লাইফে লাগে। আচ্ছা, কোনো একটা সংখ্যার যোগফলের আগে ধরেন হচ্ছে আমাকে বললো যে ধরেন সাপোজ 87 থেকে 132 পর্যন্ত মোট কয়টা সংখ্যা আছে ইনক্লুসিভ যদি বলি, এটা কখন আসে? প্রবাবিলিটির ক্ষেত্রে। প্রবাবিলিটির ক্ষেত্রে হয়তো বা নিচে থাকে হচ্ছে ফেভারেবল ইভেন্ট, মানে টোটাল ইভেন্ট, উপরে হচ্ছে ফেভারেবল ইভেন্ট। এটা এখন মাথার মধ্যে যদি না ঢুকায়েন না, নিচে থাকে টোটাল সংখ্যাটা। এখন প্রবাবিলিটির মধ্যে নিচে টোটাল সংখ্যা আছে, এখন টোটাল এটা কয়টা আছে, এখন আমি গুনবো 87 থেকে এটা 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 এই সময় আমার আছে নাকি। এই জন্যে
এই টোটালটা সরাসরি বের করে নিতে পারবো, তবে আমরা সরাসরি এখন থেকে শিখতে পারি। টোটাল বের করার সূত্র হচ্ছে এটা যদি লাস্ট ভ্যালু হয়, এটা যদি ফার্স্ট ভ্যালু হয়, লাস্ট মাইনাস ফার্স্ট প্লাস 1 যদি এখানে ইনক্লুসিভ থাকে। ইনক্লুসিভ মানে হচ্ছে এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা ইনক্লুডেড। যেমন 1 থেকে 10 সংখ্যাগুলোর মধ্যে কয়টা সংখ্যা আছে? 10টা সংখ্যা আমি জানি। যেমন 10 মাইনাস 1 প্লাস 1, তার মানে 10টা। এটাকে বলে ইনক্লুসিভ। এক্সক্লুসিভ যদি বলে তার মানে হচ্ছে এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা বাদ, তার মানে তখন সূত্র হয় লাস্ট মাইনাস ফার্স্ট মাইনাস 1। তার মানে কি এই যে 10 1 থেকে 10 পর্যন্ত 10টা সংখ্যার মধ্যে 2টা সংখ্যা লাস্ট এবং ফার্স্ট যদি বাদ দিই তাহলে থাকে 8টা সংখ্যা। তার মানে 10 মাইনাস 1 মাইনাস 1, তার মানে 8টা। এই যে এত থেকে এত পর্যন্ত কয়টা সংখ্যা আছে ইনক্লুসিভ এবং এক্সক্লুসিভ, এটা ফর্মুলা সরাসরি লাস্ট মাইনাস ফার্স্ট প্লাস 1, একটা হচ্ছে মাইনাস 1। মুখস্থ করব, শুধু যে আজকে লাগবে তা না, সামনের প্রবাবিলিটিতে লাগবে, সামনের হচ্ছে আরও অন্য টপিকে লাগবে। দ্যাটস এটা এখান থেকে শিখে যেতে হবে। জিনিসটা ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, হ্যাঁ ভাই ক্লিয়ার। দেন আসি সাম অফ দ্য ইন্টিজার। এখন সংখ্যাগুলো তো আমি বের করে ফেললাম। ধরেন আমাকে বললো 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল কত, বা 2 4 6 8 এরকম ডট 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 করে 132 এই সংখ্যাগুলোর যোগফল কত, যেখানে মাঝখানে 2 দেয়। এখন আমার এগুলো তো ধারার যোগফল। এখন আমরা জাস্ট এখানে ফর্মুলা শিখবো, আমার ক্যাচাল শেষ। যদি সংখ্যাটা 1 থেকে শুরু হয়, এটা কনজিকিউটিভ হয়। কনজিকিউটিভ মানে পর পর 1 2 3 4 এরকম। যেমন এটা বলছে 1 থেকে 10, এটা পর পর কনজিকিউটিভ সংখ্যা। অবশ্যই 1 থেকে যখন শুরু হবে ফ্রম 1 টু n সংখ্যক, তখন আমরা এটা ফর্মুলা সূত্র, নর্মাল সূত্র n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 মাথায় রাখবেন খুব ভালোভাবে, এটার হেল্প সবসময় লাগবে। সংখ্যাটা 1 থেকে শুরু হয়েছে, সংখ্যাটা n সংখ্যক বা 10টা সংখ্যক, যোগফল কি জাস্ট n এর ভ্যালু 10 ইন্টু 11 ডিভাইড বাই 2 অর্থাৎ হচ্ছে 5 ইন্টু 11 অর্থাৎ 55। 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল হচ্ছে 55। সো আমার খেয়াল রাখতে হবে এটা 1 থেকে শুরু হয় কিনা। 1 থেকে শুরু হলে সূত্র সরাসরি n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, ক্যাচালি নিব না আমি, সরাসরি সূত্র অ্যাপ্লাই করব। যদি 1 থেকে শুরু না হয়, যদি সংখ্যাটা 2 থেকে শুরু হয়, তাহলে কিন্তু আর এই ফর্মুলা অ্যাপ্লাই হবে না। এই ফর্মুলা শুধুমাত্র 1 থেকে শুরু হলো। এখন যদি অন্য যে কোনো সূত্র, যে কোনো প্যাটার্নে যদি যোগফল বের করতে হয়, প্যাটার্ন অবশ্যই প্যাটার্ন থাকতে হবে, কনজিকিউটিভ প্যাটার্ন, যেমন 2 2 4, এমন 7 14 এরকম হচ্ছে, পরবর্তীতে ধরেন 21 এরকম প্যাটার্ন কিন্তু মিলতে হবে, তখনই কিন্তু ফর্মুলা হয়। প্যাটার্ন না থাকলে তো ফর্মুলা না। ধরেন র্যান্ডম ভ্যালু বললো 7 32, তারপর হচ্ছে 64, তখন তার প্যাটার্ন না, তখন আপনার যোগ করে নিতে পারি র্যান্ডমলি। এমন কোনো সংখ্যা আসবে না যেটা যোগ করতে আপনার রকেট সায়েন্স লাগবে, পরীক্ষা হলে ওইরকমই আসে। তো অন্য যে কোনো হইলে আমরা যে ধারার অঙ্ক করছিলাম এবং সমান্তর গুরুত্ব, এগুলো তো সেম। হ্যাঁ ওইটাই এটা। ওকে, আমার যেগুলো লাগবে শুধু সেইগুলো আমরা পড়তে, সূত্রগুলো, ঠিক আছে? এক্সট্রা কোনো সূত্র বা ফর্মুলা দরকার নেই। তবে এইটুকু গ্যারান্টি রাখতে পারেন, ক্লাসে আমি যে যে সূত্রগুলো বলি এর বাইরে জিআরইতে কোনো ধরনের ফর্মুলা আসবে না। তবে আপনাকে যদি আমি গদবাদা নিজেকে বেস্ট টিচার মানে ফিল করাইতে চাই, তখন আমি হয়তো একটা পিডিএফ ধরাই দিব, হাজার হাজার সূত্র আছে। এখন আমি ওই ফর্মুলাতে আমি যাই না, আমি হচ্ছে যেগুলো আসে এগুলো মুখস্থ করে নিয়ে যাই। জিনিসটাকে বুঝতে পারছি? আমি জিআরই পড়ার সময় হিউজ বড় বড় ফর্মুলার শিট পড়ছি, আমি তো জানতাম না কি আসবে কিনা, আমি অনেক ফর্মুলার কিছু পড়ছি, কিন্তু আপনাদের কিন্তু একদম প্রিসাইজ যেগুলো দরকার সেগুলো পড়াচ্ছি, এবং এগুলো মুখস্থ করতে হবে। খাতায় নোট করা ইম্পর্টেন্ট। বলেন ভাই, ওই শীটটা ক্লাসে দেখাইছিলেন, ওই শীটটা কি দেখানো যাবে? কেন ওই শিটও লাগবে আপনাদের? আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের না ভাই লাগবে না, মজা করলাম আর কি। আজকে দিয়ে দিব না, আপনি পড়বেন, আপনি পরে আমাকে দিবেন। এই যে দেখেন আমার জিআরই লাইফের দেখাই, এই যে আমার জিআরই লাইফের, এটা তো হচ্ছে আপনাদের, এটা হচ্ছে আমার জিআরই লাইফের বুকের শিডিউল, হিউজ পরিমাণ বুক। এই যে নুবা ম্যাথ বাইবেল থেকে ধরে হিউজ জিমেটের ফর্মুলা পর্যন্ত আমি পড়ছি, জিমেট্রি রুলের জন্য পর্যন্ত এই নোট ডাউন যেখানে যেটা পারছি এটা পড়ছি। কিন্তু আমি পরীক্ষা দিয়ে দেখছি যে আমি আসলে পরিশ্রম করছি, অনেক বেশি সময় নষ্ট করছি। এই যে এগুলো পড়ায় যদি আপনাকে বলি যে আপনাকে 27 পেজ মুখস্থ করেন, এই সব ফর্মুলা দেখেন, আমার জিওমেট্রি ক্লাসে একটা ক্লাসে যা ফর্মুলা দেবো তাই। এখন আপনাকে যদি এগুলো দিই, আপনি তো এক জিওমেট্রি করতে গিয়ে করবেন, আমি জিআরই আর করবো না, ছেড়ে দিব। জিনিসটাকে বুঝতে পারছি? সো এগুলো চাইলেই তো আমি দিতে পারি যে ভাই আপনাকে দিলাম, আপনি তার মানে আমি সেরা টিচার, সবগুলো একটা ক্লাসে ডিসকাস করলাম, আপনার মাথায় তো আর ঢুকলো না, যত যার ঢুকলো, কিন্তু আমি তো আপনাকে ওই রকম বানানো, যেমন এগুলো জিআরইতে কখনোই আসে না, কোনো দিন আসে না, কোনো দিন আসেন 3টা বিন্দু দিয়ে হচ্ছে আপনার ক্ষেত্রফল। এখন আমি জিআরইতে পরে লাভ আছে আপনাকে? বলেন, জিনিসটাকে বুঝতে পারছি? না ভাই
যেমন হ্যাঁ ভাই। যেমন এখানে এই টাইপের ফর্মুলা, এই যে এগুলো এগুলো কোনো দিনই জিআরিতে আপনি পাবেন না, মানে পাবেনই না। এখানে যে কয়টা পাবেন, যেমন এইটা পাবেন, এইটা পাবেন, জাস্ট এগুলো আমি ডিফাইন করে, এই যে এটা পাবেন, এটা পাবেন, এই চারটা পাবেন, এগুলো আমি পড়াইছি। বাকি এই যে অনেকগুলো কস থিটার মান দিয়ে কোনো কিছু জিআরিতে লাইফেই আসে নাই, জিআরির লাইফেই নাই, সিলেবাসেই নাই। এখন এইটা দিয়েও শীট দিয়ে আমি আপনাকে ধরাইলে আপনি তো মুখস্থ করেন, আপনি তো জানেন না, আপনাকে যদি চোখ বন্ধ করে, এখন আমি এই জন্য এগুলো দেখেন, এগুলো কোনো কিছুর ভ্যালু নাই জিআরি লাইফে। কথা কি বুঝছি? এখন বলেন আমি প্রিসাইজ ডেটা বলতে কি বুঝাইছি, আমি কি বুঝাইতে পারছি এবার? প্রিসাইজ ডেটা বলতে এটাকে শর্ট লিস্ট হ্যাঁ করে ভাই, আপনাকে যা বুঝতে দরকার পারছি। ঠিক সেটাই আমি পড়াই দিয়েছি। ক্লিয়ার ভাই? কই ভাইয়া পুরো বুঝছি? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ওকে, যদি সংখ্যাটা 1 থেকে হয় তাহলে তো হইলই, 1 থেকে না হইলে কি হবে? না হলে সূত্রটা হচ্ছে লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইডেড বাই 2, লাস্ট ভ্যালু মাইনাস ফার্স্ট ভ্যালু ডিভাইডেড বাই 2 ইন্টু লাস্ট প্লাস 1 ডিভাইডেড বাই ডি প্লাস 1। জাস্ট এটা একটা ফর্মুলা, সেটা মুখস্থ করবে সবসময়। সাম লাস্ট মানে কি, সংখ্যাটার লাস্ট ভ্যালু এটা, মাইনাস ফার্স্ট ভ্যালু এটা, ডিভাইডেড বাই 2 ইন্টু লাস্ট প্লাস ডিভাইড বাই ডি, ডি মানে হচ্ছে ডিস্টেন্স, এখানে ডিস্টেন্স 2, এখানে ডিস্টেন্স 7 প্লাস 1, এটা জাস্ট করে গুণ করে দিব। যত বড় প্যাটার্নের ফর্মুলাই হোক না কেন, ধারার যোগ ফলে এটা দিয়ে হয়ে যাবে। তার মানে সামের সূত্র জাস্ট আমার মনে রাখবো, আমার জীবনে সামের সূত্র আছে 2টা, এই 2টা সামের সূত্র মুখস্থ করব, দুনিয়ার যে কোনো প্যাটার্নের সাম আমি যোগ করে ফেলতে পারবো। এইটুকু আমার মাথায় রাখবো, আর কিছু না। ক্লিয়ার? কথা বলেন, ক্লিয়ার? জি ভাইয়া। হ্যাঁ ভাই। খাতায় নোট ডাউন করে রাখেন ভাই, কষ্ট করে যেভাবে হোক। মাল্টিপল অফ ইন্টারভাল, এটা অনেক সময় লাগে। যেমন আমি একটা ম্যাথ দেখাবো না, ম্যাথটা কী লাগে, যে বলা হচ্ছে যে ধরেন আমার কাছে সংখ্যাটা আসে 70,000, এই 70,000কে যদি 70,000 17-এর গুণিতক কয়টা আছে? 70,000-এর মধ্যে, আর 70,000-এর মধ্যে মানে বলেন হচ্ছে 80,000-এর মধ্যে 60-এর গুণিতক কয়টা আছে? আবার 60 না, 16-এর গুণিতক কয়টা আছে বললাম? 16-এর গুণিতক, ইন্টারভ্যাল মানে গুণিতক, যেমন 16কে 16, 16 দুগুণে 32, এরকম 16 কয়টা আছে। তো এটা বের করার ফর্মুলা হচ্ছে যে লাস্ট মাইনাস ফার্স্ট, লাস্ট ভ্যালুটা মাইনাস ফার্স্ট ভ্যালুটা ডিভাইডেড বাই ইন্টারভাল, ইন্টারভাল মানে হচ্ছে 16 দিয়ে হলে 16 প্লাস 1, এটা দুই পাশেরটাই বের করব, যেটার ডেটাটা বেশি, ইন্টিজার ডেটাটা বেশি, সেটাই আমার হচ্ছে আনসার। মানে ইন্টারভালটা বের করা, কত গুণিতক আমরা পাই কিনা, এইটুকু জাস্ট বের করা। তো এটা কী টাইপের ম্যাথ আসতে পারে? প্রশ্ন হতে পারে যে ভাই আমি তো ইন্টারভালও শিখে ফেললাম, আমার ম্যাথ কী টাইপের আসতে পারে? আমি যদি দেখি একটা ম্যাথ এখানে থাকার কথা, ভাইয়া তো বড়লোক, গুগল মিটটা প্রিমিয়াম করিয়েন। ভাই না থাক, এই যে কষ্ট কষ্ট করে হচ্ছে করতেছেন, এটাও তো অনেক কিছু স্ট্রাগল করতেছেন, বলতে পারবো তো যে আমার না বারে বারে লিঙ্ক ভাই, করে করে আমাদের আসতেছে। দিক থেকে ওকে, আচ্ছা ঠিক আছে সবাই, আমার পড়া বুঝতেছেন? এই বাকিরা রেসপন্স করেন, আমি পড়া বুঝতে পারতেছি আপনাদের? জি জি ভাইয়া, ভাইয়া। বুঝতে পারছি। আচ্ছা, তো ধরেন আমার ম্যাথ একটা ধরেন সাপোজ ইন্টারভালে চাইলো, সেটা কি টাইপের চাইতে পারে? চাইতে পারে ধরেন এটা, তাহলে এটা কেমনে করবো বলেন, আনসার করেন। ডি নাম্বার ভাইয়া। সূত্র কিন্তু দিয়ে দিয়েছি, এরপরে ডি কেমনে আসে? সূত্র দিলাম না এখন, ইন্টারভ্যালের সূত্র অ্যাপ্লাই করেন। হ্যাঁ ভাই, দিছে।
এই সূত্র অ্যাপ্লাই করতে এতক্ষণ লাগে? কি যেন ছিল ভাইয়া, লাস্টেরটা মাইনাস ফার্স্টেরটা? ভাইয়া ফার্স্ট এড পাবেন বি, এ বি হবে। কি বলছিলাম? লাস্টেরটা মানে ফার্স্টেরটা, তারপরে কি? এই যে ভাই মনোযোগ নাই, কই গেছে? লাস্ট লাস্ট মাইনাস মাইনাস ফার্স্ট ইন্টারভাল, মানে ডি মানে ইন্টারভালটা, তার মানে এখানে হবে 25,000 মাইনাস 10,000 ডিভাইডেড বাই 14 প্লাস 1, আর এটা 26,000 মাইনাস 10,000 ডিভাইড বাই 15 প্লাস 1, যেটা ইন্টিজার ভ্যালু বেশি সেটা আনসার। তো কি আসে? তার মানে ম্যাথটা যে হচ্ছে, হ্যাঁ আনসার, ম্যাথটা যে ওই টাইপে পড়ছে, এটা কি বুঝছি কি পড়াইতে চাইতেছি আর কি রিয়ালিটি। জি ভাইয়া বুঝতে পারছি। এ বুকে যুদ্ধ, হ্যাঁ হ্যাঁ বুকে যুদ্ধ বলে না, আমি যা পড়াইতে চাইছি এবং তার রিয়ালিটিতে কিভাবে আসে সেটা বুঝছি কিনা। জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, দেন আসে জিআরই সবথেকে সুন্দর, মানে এর সবচেয়ে সুন্দর পার্ট, ফ্যাক্টরস। একটু পরে ম্যাথে দিব, ম্যাথে যদি না পারেন তখন কিন্তু মানে নিজেকে ব্যর্থতা ফিল হয়, মানে আমি ফিল করি আমি অনেক ইফোর্ট দিয়ে পড়াই, না পারলে ফ্যাক্টর ফিল হয়। ফ্যাক্টরস মানে কি? ফ্যাক্টরস মানে হচ্ছে যে সংখ্যা দিয়ে যতগুলো, যেটা একটা সংখ্যাকে যে যে জিনিসগুলো দিয়ে ভাগ যায়, যেমন ধরেন 10কে ভাগ যায় কত দিয়ে? 10 দিয়ে যায়, 5 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 1 দিয়ে যায়। তার মানে 10-এর ফ্যাক্টর এই 5-4টাই, মানে একটা সংখ্যাকে যা যা দিয়ে ভাগ যায় সেগুলো সবগুলো হচ্ছে ফ্যাক্টর। ফ্যাক্টর তার মানে একটা 10-এর ফ্যাক্টর আছে 1 2 3 4, 4টা, আর টোটাল একত্রে এটাকে বলতেছি ফ্যাক্টরস। আচ্ছা, ফ্যাক্টর এবং ফ্যাক্টরস কি একত্রে এটা। এখন প্রশ্ন হচ্ছে, পরীক্ষা হলে তো বলবে না 10-এর ফ্যাক্টরস বের করো, পরীক্ষা হলে বলবে 3000-এর ফ্যাক্টর কয়টা, ফ্যাক্টরস কয়টা। তার মানে পরীক্ষা হলে এত সহজ করে দিবে না যে 10-এর কত, 10 হলে গুণ, 10 একে 10, 5 দুগুণে 10 এরকম বের করলাম। তার মানে অবশ্যই কোনো একটা প্রসেস আছে যেখানে আমি টোটাল ফ্যাক্টরগুলো বের করতে পারবো। এই যে ফ্যাক্টরগুলো বের করতে পারবো, এই যে বের করব, দ্যাটস একটা জিনিস বের হয়েছে, সেটাকে বলা হয় প্রাইম ফ্যাক্টরাইজেশন। অর্থাৎ এই সংখ্যাটাকে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে এমনভাবে বিন্যাস করব যেন সংখ্যাটা সর্বশেষ এককটা প্রাইমে চলে যায়। যেমন 3000-কে আমরা লিখতে পারবো যেমন 30, মানে 300 ইন্টু 10 ধরলাম, এটাও কিন্তু 3000ই। আবার ধরেন 30-কে লেখা যায়, আমি জাস্ট ইজিভাবে করতে, 30-কে ধরেন 30 ইন্টু 10 লেখা যায়, 5 ইন্টু 2 লেখা যায়, আর 30-কে হচ্ছে 530, 10-কে লেখা যায় 5 দুগুণে 10, আর 6-কে আবার লেখা যায় 3 দুগুণে 6। তার মানে একদম ক্ষুদ্র 3000-কে একদম ক্ষুদ্রভাবে নিয়ে আসে, যেখানে 5 3 2 2 2 এভাবে আসছে। তার মানে আর কোনো, সবগুলা চলে আসছে কিসে? প্রাইম সংখ্যাতে, নিচের এককগুলা। জিনিসটা কি বুঝছি? নিচের সবগুলোকে গুণ করলে কিন্তু আবার 3000-এ আসবে। তার মানে এই 3000-কে একদম ক্ষুদ্রভাবে নিয়ে আসছি, 5 3 2 5 2 5 2। জিনিসটা কি বুঝছি কি করছি আসলে? জি ভাইয়া, ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করলাম। ভাঙার পরে যে ক্ষুদ্র নিচের সংখ্যাটা আছে, তার মানে এটা আগে চেক দিব। 5 আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, তার মানে এর পাওয়ার হচ্ছে 3। 3 আছে কয়টা? একটা, 3-এর পাওয়ার হচ্ছে 1। 2 আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, 2-এর পাওয়ার আছে 3টা। তার মানে আমি যদি এটাও গুণ করি আলটিমেটলি 3000-ই আসবে। তার মানে ক্ষুদ্র এককে আনছি যেটার মধ্যে প্রত্যেকটা ভ্যালু হচ্ছে প্রাইম সংখ্যা, এই জন্য এটাকে বলার নাম দিছি হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন। তো এগুলার গুণফল আলটিমেটলি এটাই আসবে। এখন পরীক্ষা হলে যদি বলতে যে নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর কয়টা, 3000-এর নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর কয়টা, আলটিমেটলি 3টা প্রাইম ফ্যাক্টর। নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর মানে এই 3টাই। পরীক্ষা হলে এই কোশ্চেনটা আসতে পারে। এখন নাম্বার অফ ফ্যাক্টরস কয়টা, এটা বের করার সূত্র হচ্ছে এই যে ক্ষুদ্র অঙ্ককে ভাঙার পরে যে পাওয়ারটা আছে, পাওয়ারের সাথে 1 করে যোগ দিব। 3-এর সাথে 1 যোগ করলে 4, ইনটু করব প্রত্যেকটা, 1-এর সাথে 1 যোগ করলে 2, আর 3-এর সাথে 1 যোগ করলে 4। অর্থাৎ এই যে টোটাল 4 4 16, 16 দুগুণে 32টা, অর্থাৎ 3000-এ 32টা সংখ্যা আছে যাকে ভাগ দিলে 3000 পাবো। কথা কি বুঝছি? এখন আমি তো আর বসে বসে 32টা এভাবে বানাবো না, বাট আমি কিন্তু ইজিলি বের করে ফেললাম 32টা সংখ্যা আছে, 4 ভাগ যাবে। কথা কি বুঝছি? আচ্ছা, যদি বুঝে ভাইয়া আমরা তো হচ্ছে একটা দিয়ে বের করলাম। একটা দিয়ে বলতে
একটা একটা দিয়ে বলতে হচ্ছে এখানে আছে পাওয়ার গুলোর সাথে এক এক করে আমরা যোগ করে পাওয়ারের দিয়ে সাথে এক তারপরে এক করে মাল্টিপ্লাই প্রত্যেকটা গুণ, হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে রিয়ালিটি কি, রিয়ালিটি যে পরীক্ষা হলে আমরা করে ফেলছি, রিয়ালিটি কি? ওকে, রিয়ালিটি হচ্ছে আচ্ছা এগুলো করব। আচ্ছা এটা করেন, আনসার দেন। ভাই সি। সি ভাই ইকুয়াল। দুইজন, অন্য কেউ? সি। সি। জি ভাই সি হবে, তার কারণ মানে কি সব হলো? দুইটারে তার পাওয়া মানে আছে। দেখেন এটাকে অলরেডি ভাঙা আছে, সবগুলা ক্ষুদ্রতম এককে নিয়ে আসছে, সবগুলো প্রাইম নিয়ে আসছে। যদি প্রাইম না হইতো আরো ছোট করতাম আমরা। দুইটারই পাওয়ার সমান, তার মানে যদি প্রাইম ফ্যাক্টর বের করতে চাই, ফ্যাক্টরস, তার মানে এর সাথে এক এক করে যোগ করতে হবে, দেখা যায় দুইটারই পাওয়ার সমান, যোগ করে গুণ করলেও সমানই, তাহলে আনসার সি। এই তো শিখে গেছেন, এইটা করেন। আঠারো। 18 ভাই। 18 18 হবে এইটা সি। হবে। তার মানে কি এটা সবগুলো দেওয়া আছে, সুন্দর করে বের করে দিয়েছেন। ওকে দেন এটা করেন এখন। বলেন কি এতক্ষণ লাগে? এটা পারতেছি না। এটা যে পারবে বুঝবে। ভাইয়া নাম্বার ফার্স্ট একটা হবে, 2 3 ফার্স্ট একটা হবে হুম 2 3, না 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 2 3 না ভাইয়া, এ হবে হুম কই বলেন। আচ্ছা এ যে হবে এটা বুঝছেন কেমন, এটা বলেন। এর ভ্যালু কত, বি এর ভ্যালু কত? ভাইয়া এর ভ্যালু হচ্ছে 1 হবে, হুম হ্যাঁ সরি এর ভ্যালু, সরি ভাইয়া, এর ভ্যালু হবে হচ্ছে 3 হুম আর বি এর ভ্যালু হবে হচ্ছে 1। তাহলে এটা ভ্যালু দিয়ে এটা যদি বের করতে পারেন তাহলে এটা চেক করেন। আচ্ছা এটা দেখতেছি, হ্যাঁ তাহলে ভাইয়া 2 বি হবে, হুম হ্যাঁ হ্যাঁ বি 1 হবে। 1 আর তারপরে 2 তারপর এটা এটা হবে না। এই ও হ্যাঁ হবে হবে, এগুলো যদি কারণ 3 বের এটা করতে তো পারেন তাহলে হয়ে তো আছে। নরমাল জিনিস। সরি হবে হয়ে হবে আছে। আচ্ছা তিনটাই ঠিক আছে, হবে। এবার আসি আমরা যারা বুঝি নাই তাদের হিসাব। দেখেন কোশ্চেন একই, কনসেপ্ট একই, প্যাটার্নটা একটু ভিন্ন আসে। এটা কিভাবে বলছে? বলছে এ হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার সাচ দ্যাট 5 অফ এ ইজ এ ফ্যাক্টর অফ এইটা, মানে 1500। তার মানে 1500কে এমনভাবে ভাঙবো যেটা
5 এর পর যেটা আসবে সেটা হচ্ছে a, আর সেম 3b, এই যে 3 3 3 3 4টা 5টা 6টা 7টা, এটার পাওয়ার 3 এর পাওয়ার যেটা হবে এটা হচ্ছে b। আচ্ছা 1500কে যদি আমরা ভাঙতাম তাহলে আপনি যেভাবে ইচ্ছে এভাবে ভাঙেন, 15 ইন্টু 100 করেন 1500, 15কে 3 5 15, আর 100কে লেখা যায় 10 ইন্টু 10, 5 ইন্টু 2 5 ইন্টু 3। তার মানে দেখেন 5-এর পাওয়ার আছে 3, 1 2 3, তার মানে 5-এর পাওয়ার আছে 3, তার মানে এর ভ্যালু হচ্ছে 3। আর দেখেন 3-এর পাওয়ার বি, দেখেন 3কে 3 দিয়ে শুধু গুণ করা যাবে, 33 3 দিয়ে গুণ করলে এটা 1 1 1 1 1 1 আছে, এটা কিন্তু আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। তার মানে 3-এর পাওয়ার আছে শুধুমাত্র 1, তার মানে বি এর ভ্যালু হচ্ছে 1, শুধু 1, তার মানে বি এর ভ্যালু 1, তার মানে এ এর ভ্যালু 3, বি এর ভ্যালু 1, 3 1 3, এ এর ভ্যালু 3, বি এর ভ্যালু 1 সমান, এ এর ভ্যালু 3 দিলে 3 দুগুণে 6, আর এটা হচ্ছে 5 এটা। তার মানে জিনিসগুলো দেখেন কনসেপ্ট সেম, জাস্ট অপশনটা এটা ওটা। ক্লিয়ার? যারা বুঝি নেই বুঝছি? জি ভাই বুঝছি ভাই। হাই হাই, না বুঝলে হবে? বুঝছি ভাই, পরেরটার কি ভাঙাইতে গিয়ে কি সমস্যা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আরেকটা ম্যাথ যেন কোথায় আছে যেটা দিব ভাবছিলাম, আর দেই নাই। এটা বের করেন, এটা হলে শেষ টপিক, এই টপিক বের হয়ে যাবো। Six. আগে কি করতে হবে? প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে নাকি আপু? প্রথমত সবগুলো ছোটকে বের করতে হবে নাকি? তারপরে চাইছি কি বলেন তো, সবগুলো ফ্যাক্টরকে কি করতে হবে বলেন তো? Multiply. মাল্টিপ্লাই করতে হবে। তাহলে করেন, আগে এটা ভাঙেন, ক্ষুদ্রতম এককে ভাঙেন। ভাই এই ক্ষেত্রে কি ক্যালকুলেটর ইউজ করা যাবে? হ্যাঁ ক্যালকুলেটর ইউজ করা যাবে। 42. এটা ক্যালকুলেটর ইউজ করবেন, বেসিক যে ক্যালকুলেটরটা এটা ইউজ করে শিখবেন। ধরেন এটা ইউজ করলেন, সমস্যা নেই। ভাইয়া 42. ভাইয়া 42। 42, রাইট। ওকে, যারা পারি নাই 42, জাস্ট এটাকে ভাঙবেন, ছোট এককে ভাঙে যেগুলো আছে এটাগুলো গুণ করবেন। আচ্ছা ভাঙছেন, যারা ভাঙছেন কি কি আসছে পাওয়ার বলে দেন। ভাই ভাইয়া এগুলো তো 2 3 ভাঙতে অনেক সময় লেগে যাবে। হ্যাঁ এটা তো ডিফিকাল্ট, শুনেন এটা যে সময় লাগবে এটা কি তারা জানে না? জানে। এবং জিআরইতে কত লেভেলের কোশ্চেন থাকে বলেন তো? 1 থেকে কত পর্যন্ত? 5 লেভেলের। 1 2 3 4 5, 5 লেভেল মানে কি সব থেকে কি Hard. হার্ড? কিভাবে হার্ড বুঝছে লেভেল। হার্ড? এটা বুঝছে যে জিআরইতে অ্যাকুরেসি কম, যাদের একটু টাইম লাগবে অ্যাকুরেসি। এবং এই ম্যাথটা 3 এবং 4 এবং 5-এর মধ্যে, দেখেন ম্যাথটা তো সহজ ছিল নাকি? ম্যাথটা সহজ ছিল, কিন্তু ম্যাথটা কিন্তু ডিফিকাল্ট লেভেল একটু বাড়াই দিয়েছে তারা, বিকজ অফ এই ম্যাথটা পারলে একটু ওই মার্ক ক্যারি করবে বেশি। কারণ আপনি প্রথম পার্টে যখন ধরেন ইজি ম্যাথ পারছেন, হয়তো এই ম্যাথটা চলে আসলো, কিন্তু এই ম্যাথটা সহজ। শুনেন, সময়ের মধ্যেই ম্যাথ পারবেন এইটুকু গ্যারান্টি তারাও জানে, আমিও জানি, কারণ মক দেওয়ার পরে এটা কেএমএফে আছে কোথাও দাঁড়ান, ডিফিকাল্ট লেভেল বোঝা যাবে। এটা এত না যে এক ডিফিকাল্ট লেভেল দিয়ে দিছে, 2 ডিফিকাল্ট, যেমন আগের একটা আছে 1 ডিফিকাল্ট, দেখেন ডিফিকাল্ট লেভেল 3, তার মানে একদম মিড লেভেল হাই রেঞ্জের ডিফিকাল্ট দিয়ে রাখছে, মানে মিড 3 4 5 মাঝামাঝি ডিফিকাল্ট, মানে মিডিয়াম রেঞ্জের। অবশ্যই কেন? টাইমটার জন্য। ম্যাথটা তো আর কঠিন না, কঠিন কথা বলেন। এবং এটা রেগুলারলি আসতেছে, জিনিসটা কি বুঝছি? জি ভাইয়া। সো এই কোন জিনিসগুলো প্যাটার্নের মধ্যেই আছে। ওরাও জানে আমরাও জানি। সো বাট প্র্যাকটিস, আর কিছু না। তার মানে এই টাইপের আমরা পারবো। দেন আসি এই টাইমের মধ্যে জিসিএফ বা এলসিএম, মানে লসাগু গসাগু। গসাগু মানে কি হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মানে সর্বোচ্চ কমন কত নিতে পারি।
যেমন হচ্ছে 12 এবং মানে ধরেন 60 যদি চিন্তা করি, দুইটা সংখ্যা আছে 12 এবং 60, তার মানে সর্বোচ্চ এদের মধ্যে কমন নিতে পারি যেটাকে আমরা গসাগু বলি আর কি। 12 সর্বোচ্চ কমন করা যায়, 12 একে 12, 5 12 60, তার মানে 12 কমন নেওয়া যায় সর্বোচ্চ, এটাকে আমরা বলতেছি গসাগু। আর লসাগু মানে হচ্ছে কমন আনকমন, এই 5 12 60, মানে কমন আনকমন সবগুলো গুণফল যখন আমরা করি তখন আমরা লসাগু বলি। ইজি জিনিস। এখন বলতে পারি জিআরির সাথে এটা সম্পর্ক কি? জিআরির সাথে সম্পর্ক আছে, সেটা হচ্ছে লসাগু গসাগু পার্ট দিয়েও এখানে আসতে পারে। লাইক আমি ম্যাথ এক্সাম্পল সহ দেখাই দিতেছি। হাই রে আচ্ছা এটা না এটা লিস্ট কমন মাল্টিপল কি চাইছে? লসাগু না গসাগু? লসাগু। লসাগু চাইছে। এখন আনসার করো। ভাইয়া সি হবে। সি আসে ভাইয়া, সি ইকুয়াল আসে। ওকে, আর কেউ? সি সি হবে। হ্যাঁ, কেন কিভাবে বলি? ডি সি সি ভাইয়া যদি কনজিটিভ পজিটিভ ইন্টিজার 1 ধরি তাহলে কে এন, এই পাশেও কে এন আসে, এই পাশেও কে এন আসে। তাহলে তো ভাইয়া ডি হবে। কেন? ডি হবে, ডি। প্রথমত শুনেন, বলছে পজিটিভ অড ইন্টিজার। কি অড? অড মানে কি? দুইটাই বেজোড় সংখ্যা। তাহলে বেজোড় সংখ্যা মানে কি? এদের মধ্যে তো কমন নাই, কমন কিছু আছে? তারপরে দুইটা যে সংখ্যাটা সবগুলো গুণফলিত লসাগু নাকি? কথা বলি। জি জি ভাই, দুই পাশে কে এন আছে। দুই পাশে জোড় সংখ্যা হলে কমন যেত, বেজোড় সংখ্যা তো কোনো কমন নাই, তার মানে দুইটারই গুণফল। 5টা নিলে 5টার গুণফলই তার লসাগু। বুঝছি? এত গসাগু না, জিনিসটা বুঝছি। তার মানে দুইটাই উপরে অড ইন্টিজার, বুঝেন? তাহলে কে এন অড, আর মানে এই পাশে লিস্ট কমন, তাহলে গুণফল কে এন এর গুণফলটাই আসলে বের করতে হবে। আর কাউন্টারটি বি তেও আছে কে এন, এই জন্য আনসার সি। ক্লিয়ার? যার ডি আসছিল। জি ভাইয়া। কি কোন জায়গায় রিলেটেড বুঝছি এবার? এটা করেন। গ্রেটেস্ট কমন ডিভাইজার কি চাইছে? গসাগু। গসাগু করেন এবার। ভাইয়া বি আনসার। বি হবে। বি। আর কেউ? বি। আচ্ছা, তার মানে লসাগু বলতে কি বুঝছি? গসাগু বলতে কি বুঝছি? শুধু কমন নাকি? তাহলে এই পার্টেও যা থাকবে এই পাশে অবশ্যই থাকতে হবে। যেমন এই পাশে 2 এর পাওয়ার 2, এটা 2, তাহলে 2 শুধু কমন আছে, তার মানে 2। 3 এর পাওয়ার 2, এখানে আছে 5, তাহলে আমাদের কমন শুধু 2। 5 এর পাওয়ার এখানেও আছে, এখানে একটা। 7 এখানে নাই, এখানে আছে। 11 এখানে নাই, এখানে, তার মানে এটা। এই যে রিয়েল এক্সামে এই দুইটা জিনিস কিভাবে কাজ করে জিনিসটাকে বুঝছে এবার? জি ভাইয়া। ওকে। ডিস্টিংক্ট আর কনজিকিউটিভ মানে ওয়ার্ডটা মনে রাখতে হবে। কনজিকিউটিভ মানে হচ্ছে পরপর, ডিস্টিংক্ট মানে হচ্ছে ভিন্ন ভিন্ন সংখ্যা। যদি এই জিনিসটা কিভাবে মনে রাখে, কি জিনিস কোথায় কাজে লাগে? জিনিসটা হচ্ছে অনেক সময় ধরেন বলে থাকতো 1 থেকে ধরলাম যে কোনো 10টা সংখ্যার যোগফল, ধরেন হচ্ছে 55, যে কোনো 10টা সংখ্যার যোগফল যদি বলে দেয় ডিস্টিংক্ট, তাহলে বুঝে নিতে হবে 1-এর পরে 1 আর নিতে পারবে না, 2 নিতে হবে, 3 নিতে হবে, 4 নিতে হবে, 5 নিতে হবে। আর যদি বলে না দেওয়া থাকে, এই ডিস্টিংক্ট ওয়ার্ডটা না দেওয়া থাকে, তাহলে সংখ্যাগুলা যেমন 55 আর বাকি সবগুলো 0 হইতে পারে, মানে সংখ্যাগুলো বাকি সবগুলো 0 হইতে পারে, মানে একই হইতে পারে আর কি, একই হইতে পারে। তার মানে জিনিসটা হচ্ছে এই ওয়ার্ডটা ডিফারেন্ট করে, যে ডিফারেন্ট কিনা, ডিফারেন্ট মানে ডিস্টিংক্ট, এই জিনিসটা জানতে হয়। আচ্ছা, অনেক সময় আমরা হচ্ছে কোনো একটা সংখ্যা দেখলেই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ যাবে কিনা, 10 দিয়ে ভাগ যাবে কিনা, 20 দিয়ে ভাগ যাবে কিনা, সংখ্যাটা দেখলে আমার চিনে নিতে হয়, মানে ইজিভাবে চিনতে পারবো কীভাবে সংখ্যাগুলো আসলে কি। এই জন্যে এটাকে আমরা বলতেছি ডিভিজিবিলিটি রুল। লাইক কোনো একটা সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে কিনা এটা আমরা ইজিলি বুঝবো যদি সংখ্যাটা ইভেন সংখ্যা হয়। এটা কীভাবে রিয়েল এক্সামে কাজে দেয় এটা একটু পরে দেখতেছি।
কোনো এক সংখ্যাকে 2 দিয়ে ভাগ যাইলে সেটা বুঝবে সেটা একটা মানে ইভেন সংখ্যা, এবং ইভেন অবশ্যই সেটা হচ্ছে আমার 2 দিয়ে ভাগ যাবে। আচ্ছা, কোনো একটা সংখ্যা ধরুন বড় একটা সংখ্যা 7 9 3 4 7 3 10, এখন আমি পরীক্ষা হলোতে এই সংখ্যা পুরোটাকে মানে ভাগ দিব না, যে সংখ্যাটা 3 দিয়ে ভাগ গেলে তার রিমাইন্ডার কত হতে পারে বের করতে বলছে, রিমাইন্ডার। ঠিক আছে, রিমাইন্ডার চাইছে। রিমাইন্ডার মানে কি? ভাগশেষ। ভাগশেষ। তার মানে এত বড় সংখ্যাতে আমি পরীক্ষা হলে বৈশাখ ভাগ দিব না রিমাইন্ডার, অথবা রিমাইন্ডার কত এটা তো আমি এত বড় সংখ্যা দিয়ে ভাগ দিতে গেলে তো আমার ক্যালকুলেটারে নেবে না, অথবা আবার সময় নষ্ট হবে। দ্যাটস ওয়াই সংখ্যাটা যদি দেখি হচ্ছে যোগফলটা জাস্ট হচ্ছে মাঝের সবগুলো সংখ্যার সাম, ডিজিটগুলো যদি সাম করে যদি সেই সংখ্যাটা যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে অবশ্যই 3 দিয়ে ভাগ যাবে। আর ইফ 3 দিয়ে ভাগ যায় তাহলে তার রিমাইন্ডার শূন্য, আর যদি না যায় তখন অন্য থাকবে। এটা কোয়ান্টিটিভ কম্পারিজনের পাশে আনসার থাকবে, সো আমি ডিসিশন নিতে পারবো। তার মানে কোনো একটা সংখ্যা 3 দিয়ে ভাগ যাবে কিনা সেটা এগুলো কিন্তু আমি ভিডিও যেটা দিছি সেইখানেও আছে, তারপরও রিপিটেশন করতেছি যেন আপনাদের জিনিসগুলা কনসেপ্টগুলো আরও ক্লিয়ার হয়। আমার কষ্ট করতেছে আমি, এই জন্যে ভালো করে হোমওয়ার্কটা করেন, তাহলে এগুলো রিপিটেশন ফিল হবে। আদারওয়াইজ এগুলো মানে আপনাদের লস। আমি আবারও বলতেছি, কোনো একটা সংখ্যা 3 দিয়ে ভাগ যাবে কিনা, সংখ্যাটা 3 দিয়ে ভাগ দিলে সবগুলো যোগফল 3 দিয়ে দিলে হবে। কোনো একটা সংখ্যা 4 দিয়ে ভাগ যাবে কিনা, জাস্ট যত বড় সংখ্যাই হোক না কেন, জাস্ট লাস্টের 2টা সংখ্যা যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে 4 দিয়ে ভাগ যাবে। কি বললাম? কোনো একটা সংখ্যা 4 দিয়ে ভাগ যাবে কিনা এটা বুঝবো জাস্ট লাস্টের 2টা সংখ্যা যদি 4 দিয়ে ভাগ যায় যাবে। কোনো একটা সংখ্যা যদি 5 দিয়ে ভাগ যাবে কিনা, যদি সংখ্যাটা 0 এবং 5 হয় তাহলেই 5 দিয়ে ভাগ যায়, শেষ সংখ্যাটা আর কি। কোনো একটা সংখ্যা 6 দিয়ে ভাগ যাবে কিনা সেটা বুঝবো, সংখ্যাটা অবশ্যই ইভেন সংখ্যা হইতে হবে, কারণ ইভেন মানে 2 দিয়ে ভাগ যাবে। আর সংখ্যার যোগফলটা অবশ্যই 3 দিয়ে ভাগ যেতে হবে। তার মানে কোনো একটা সংখ্যা 6 দিয়ে ভাগ যাবে কিনা সেটা ডিসিশন নিব কী হবে, সংখ্যাটা অবশ্যই জোড় সংখ্যা হবে, এবং সংখ্যার প্রত্যেকটা যোগফল করার পরে সেটা যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে হবে, অথবা টোটাল যোগফল 6 দিয়ে ভাগ গেলেও সংখ্যাটা 6 দিয়ে ভাগ যাবে। কথা কি বুঝছি? জি ভাইয়া। সেম হচ্ছে 9। তার মানে 3, এবার মনে রাখবো 3 6 9 তারা হচ্ছে সংখ্যাগুলোর যোগফলকে তত সংখ্যা দিয়ে 3 দিয়ে 6 দিয়ে 9 দিয়ে ভাগ গেলেই ভাগ যাবে। 4 দেওয়া যাবে কিনা বুঝতেছি লাস্টের 2টা সংখ্যা, ঠিক সেম 8 8 হচ্ছে লাস্টের 3টা সংখ্যা, ভাগ দিলে দিব, মানে যদি সংখ্যাটা 8 দিয়ে যাবে কিনা লাস্টের 3টা সংখ্যা। আর 7-এর ক্ষেত্রে আমরা হচ্ছে লাস্ট ডিজিটগুলো মানে আমরা জাস্ট পুরো সংখ্যাটা একটা ক্যালকুলেটর ইউজ করি। 7-এর ক্ষেত্রে খুব একটা পরীক্ষা আসেও না, যেহেতু প্যাটার্নের সাথে মিলে না। সো আমরা এখন দেখি পরীক্ষা হলে ঠিক কিভাবে আসতে পারে। সংখ্যাটা এগুলো তো মুখস্থ করতে হবে, তাই না ভাইয়া? মুখস্থ, প্রসেসটা মুখস্থ, একটু রিকল করলেন, এগুলো তো মুখস্থ, এগুলো তো আমারও মুখস্থ, আপনারও মুখস্থই থাকতে হবে নাকি? কথা জি ভাই, করতে করতে একটু প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। করতে এই যে প্র্যাকটিস, এই যে অলরেডি যদি হোমওয়ার্কটা বাসায় করে আসতেন তাহলে অলরেডি এটা হয়তো রিপিটেশন, জিনিসটা বুঝছি। আজকে ক্লাসটা কী হইতো বলেন? রিপিটেশন হইতো। দেখেন এত বড় সংখ্যা, কোশ্চেনটা কী টাইপের আসতে পারে এটা রিয়ালিটির জন্য আমি একদম প্যাটার্ন ধরে ধরে এনে ক্লাসে ঢুকাই দিচ্ছি, মানে ম্যাথে ঢুকাই দিচ্ছি, তাও অ্যাডভান্স লেভেলের। আপনারা আবার বললেন না ভাই আপনি তো আমার অ্যাডভান্স শিখান না, আমরা কিন্তু প্রথম ক্লাস থেকে অ্যাডভান্স শেখাচ্ছি, রাইট? এটা তো অ্যাডভান্সই নাকি? কথা বলি। জি ভাইয়া। জি ভাইয়া। এগুলো বেসিক আপনি করে আসেন, অ্যাডভান্স তার মানে আমার বেসটা বেসিক টু অ্যাডভান্স এই জন্য, নাট আলাদাভাবে আপনি বেসিকের পর আবার অ্যাডভান্স পড়াবো, এটাই। দেখেন কোশ্চেনটা আসছে এরকম, বড় একটা সংখ্যা দিয়েছে। দেখেন এখন আমি যদি, আমাকে বলছে সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত, মানে ভাগশেষ কত। এখন আমি যদি প্রসেস না জানতাম আমার কি করতে হতো বলেন তো? কি করতে হতো? সংখ্যা ক্যালকুলেটরে বসে 4 দিয়ে ভাগ করে আমাকে দুইটা দেখতে হইতো যে কোনটার রিমাইন্ডার কত, তখন আরও কেচাল, এত দিয়ে গুণ গেছে তাহলে বাকি কত বাকি আছে নাকি? কিন্তু এখন আমি জানি আমি কি করতে হবে, শুধুমাত্র 4 দিয়ে গেলে কি করতে হয়, শুধুমাত্র শেষের 2টা দেখব। এবার দেখেন শেষের 2টার ক্ষেত্রে 76 4 দিয়ে ভাগ যায় না, কারণ পরের সংখ্যাটা 80 80 4 দিয়ে ভাগ গেলে 4 ঘর আগে তো যাবেই, তার মানে এর রিমাইন্ডার 0। আর 94 4 দিয়ে ভাগ যায় না, কারণ 100 যদি 4 দিয়ে ভাগ যায় 92 যাবে 4 দিয়ে ভাগ, তার মানে এটার রিমাইন্ডার থাকে 2। দেখেন আমি ইজিলি আনসার বি করে ফেলতে পারি। এখন দেখেন আপনি প্রসেস জানলে এই একটা ম্যাথ, যা জানবে না আর যে জানবে ডিফারেন্টটা কি বুঝতে পারতেছেন? জি ভাইয়া। জি ভাইয়া, অথবা এটা দেখেও বোঝা যায় যে ফার্স্টে যেটা আছে এটা লাস্ট 2টা ডিজিট হচ্ছে 76 আর হচ্ছে 94, তাহলে রিমাইন্ডারটা যদি আসেও তাহলে বিটটা বড় হবে। আবার যদি মিলে যায় তখন কিন্তু আবার ভুল যাইতে হবে, তো থিংকিং আসতে হবে না?
জি এখন যদি 8 দিয়ে ভাগ হইতো তাহলে কত দিয়ে কোন কোন তিনটা দেখতাম? লাস্টের তিনটা দেখতাম শুধু। জি এই জিনিসগুলো বুঝতে হবে। যদি 3 দিয়ে ভাগ যায় সবগুলো যোগফল দেখতাম। এখন না, আমি অবশ্যই পুরোটা নিয়ে হচ্ছে ক্যালকুলেটর বসাবো না, কারণ আমার জিআরই ক্যালকুলেটর ছোট, এগুলো পুরোটা দিলে ইনভ্যালিড দেখাবে। বুঝাইতে পারছি জিনিসটা? বুঝছেন? এই যে আমার এই যে টপিক এবং ইয়েটা ডিফারেন্সটা কি বুঝছি রিয়েলিটির সাথে? জি ভাইয়া। এখন ধরেন যারা সেলফ স্টাডি করে তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো মিসিং হয়ে যায়, এই জন্য মেন্টর ইম্পর্টেন্ট। সেলফ স্টাডি করলে অবশ্যই অনেক কিছু মিসিং হয়ে যায় কিনা বলেন লাইফে? মানে পারবেন, বাট মিসিং তো হয়। জি সেকেন্ড কথা, ধরেন এই টাইপের যদি স্কোয়ার টিস্কোয়ার থাকে, বড় সংখ্যা ডিভাইড করলে রিমাইন্ডার কত, এটাও দেখেন লার্নিং। এখন এটা যারা জানবে না সেইটাকে আল্লাহ গুণ করবে, ঝামেলা করবে। আপনার লার্নিং কি ভাই? এখন বলতে পারেন ভাই আমার লার্নিং কি, আমিও তো কিছু জানি না। আমার জার্নি হচ্ছে যত বড় সংখ্যার স্কোয়ার হোক না কেন, কত দিয়ে ভাগ গেছে, এটা কয় ডিজিটের, এটা কয় ডিজিটের? 2 2 ডিজিট। 2 আমি ডিজিট হচ্ছে 2 ডিজিটকে চিন্তা করব। এটা যদি 3 ডিজিট হতো 3 ডিজিট নেব, তাহলে 2 ডিজিট করলে কত আসে? 36। 36কে ভাগ দিব 20 দিয়ে, রিমাইন্ডার কত থাকে? 16। ইজি কিনা এখন? বুঝছি, এই যে 16 বুঝছি। এবার জি ভাইয়া। যদি 1 ডিজিট হইতো জাস্ট কয়টা নিতাম? লাস্টের সংখ্যাটা, জাস্ট একটা। দেখেন, তার মানে এই জিনিসগুলো লার্নিং, এগুলো শিখতে হবে এবং এগুলো মাথার মধ্যে আজকের ক্লাসে পরে ঢুকাইতে হবে। দেখেন প্রত্যেকটা টাইপে গেছে এবং সেই টাইপের ম্যাথ দেখাইছি। আশা করি এগুলো খুব ভালোভাবে খেয়াল করছেন। ক্লিয়ার? জি ভাইয়া। জি আজকাল ক্লাসটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, বিরক্ত হইতেছেন? ওই প্রথম আধা ঘন্টা যে নষ্ট করে দিয়েছি, লম্বা হয়ে গেছে। না ভাইয়া, না না ভাইয়া। বিরক্ত হওয়ার তো কথা, আমি হলে তো বিরক্ত হইতাম। ওকে, আসি। আচ্ছা, আমাদের অনেক সময় প্লেস, একটা অ্যারিথমেটিকের প্লেস নিয়ে ম্যাথ থাকতে পারে, যে কোনটা কোন প্লেসে অবস্থান করে। তো একটা সংখ্যা নর্মালি একটা সংখ্যা এরকমই, ধরেন আমাকে বললো 10 টাকা, 10-এর পরে কিন্তু এরকম 00 থাকে। ম্যাথমেটিক্সটা এরকমই, দশমিকের পরে সংখ্যা থাকে, বাট যেহেতু দশমিকের পরে জিরোর কোনো ভ্যালু নাই, দ্যাটস ওয়াই আসলে এটা আমরা উল্লেখ করি না, কিন্তু সংখ্যাটা এরকমই। দ্যাটস ওয়াই একটা পজিশন আছে, পজিশন দিয়ে আমরা বলতে পারি আর কি পরীক্ষা হলে কোশ্চেন। এই জন্য আমার জায়গা থেকে আমি ক্লিয়ার হয়ে নিলাম যে দশমিক যেটা, তার ঠিক আগের সংখ্যাটাকে আমরা বলতেছি ওয়ান্স ডিজিট, অথবা এটাকে আমরা বলতেছি ইউনিট ডিজিট। ইউনিট ডিজিট মানে হচ্ছে যে সংখ্যাটা সবের শেষে থাকে, ইউনিট সংখ্যা। 72-এর এই লাস্টের 2 হচ্ছে ইউনিট, অর্থাৎ দশমিকের ঠিক আগেরটাই। আমরা যে ছোটবেলায় পড়ছি একক, এটাকে এককও বলে। এরপরটাকে বলে টেন্স, নামটা একটু মনে রাখবো আর কি। টেন্স এটাকে বলতেছি দশক, এরপর একটা হান্ড্রেডস, এটাকে হচ্ছে শতক, এরপর একটা 1000, এটাকে বলতেছি সহস্র, হাজার। এরপর একটা দেখেন 10th, 1000th, 100th, 1000th। এই যে এই পজিশনটা জাস্ট মনে রাখবো, এটা ম্যাথমেটিক্যাল লাগে যে এটা কোন পজিশনে আছে। ম্যাথটা মনে নাই, বাট এরকম একটা ম্যাথ পাইছিলাম, দ্যাটস এটা এখানে থাকুক, এটা মনে রাখবেন না, মুখস্থ করবেন কাজ। এবার আসি সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, যেটা যে এই অ্যারিথমেটিকে যদি নাও আসে, একটা ইউনিট ডিজিটের ম্যাথ চলে আসে। নাও আসলে ভুলে বলে ইউনিট ডিজিটের ম্যাথ চলে আসবে, তার মানে ইউনিট ডিজিট দিয়ে আমাদের জানতে হবে। এখন ইউনিট ডিজিটে কী ম্যাথ আসে? ইউনিট ডিজিটের ম্যাথ আসে যে আমাকে বললো ধরেন হচ্ছে 9কে যদি 2 দিয়ে ভাগ করি, আমি ভালো করে যদি তার রিমাইন্ডার কত, ইউনিট ডিজিট কত হইতে পারে যে কোনো একটা জিনিস। অথবা 3 স্কোয়ারকে যদি 3 স্কোয়ার ইউনিট ডিজিট কি 9, আমি জানি 9, বাট পরীক্ষা হলে তো এরকম আসে না। পরীক্ষা হলে আসে ধরেন রিমাইন্ডারের ম্যাথ, একটু আগে যেটা পড়লাম, যে ধরেন 46কে যদি 5 দিয়ে ভাগ দিই, তাহলে রিমাইন্ডার কত? বা 1, কারণ 45 পর্যন্ত যাবে। কিন্তু পরীক্ষা হলে তো এইভাবে আসে না। এত ইজি হলে তো আমার হয়েই যেত, কিন্তু পরীক্ষা হলে আসে ধরেন এরকম 7 টু দি পাওয়ার ধরেন হচ্ছে 87, এটারে যদি 5 দিয়ে ভাগ করি তখন রিমাইন্ডার কত? এই যে ক্যাচালটা পরীক্ষার হলে কিন্তু এটা রিয়ালিটি। এটা তো রিয়ালিটি যেহেতু এটা, তার মানে 7-এর পাওয়ার এতগুলো, আল্লাহ, এই পাওয়ারটা আসলে কি? এইটারই যেহেতু 7 বারবার আসতেছে, তার মানে এইটা আমাকে ক্র্যাক করতে হবে। এটা ক্র্যাক করার জন্য আসে ইউনিট ডিজিট, অর্থাৎ এই পাওয়ারটার ইউনিট ডিজিট যদি বের করতে পারি, তাকে 5 দিয়ে ভাগ করলে যে রিমাইন্ডার আসবে, অ্যাকচুয়ালি তাকে ভাগ দিলেও সেম রিমাইন্ডার আসবে। তার মানে আমার খুব এইটা সলভ করার জন্য সব থেকে প্রধান ইম্পর্টেন্ট, আমার কাকে বের করতে হবে? এই পাওয়ারটার কাকে বের করতে হবে? ইউনিট ডিজিটকে। জিনিসটা কি বুঝছি? কেন লাগবে বুঝছি? আচ্ছা, এখন ইউনিট ডিজিট বের করবে কীভাবে? যদি এটা এখন একটা আমরা প্যাটার্ন মুখস্থ করব। দেখেন
যদি সংখ্যাটা 10-এর, যেমন 10-এর 0-এর উপরে পাওয়ার যদি 1, 0-এর উপর পাওয়ার যদি 2 দিই তাহলে 10-এর 2টা শূন্য হবে, 0-এর উপর পাওয়ার যদি 3 দিই তাহলে 3টা শূন্য হবে। দেখেন 0-এর উপর যাই পাওয়ার দেয় না কেন সে সর্বশেষ সংখ্যাটা 0ই দেখায়, তার মানে সবসময় সে 0 দেখায়, অর্থাৎ 0ই দেখাবে। ঠিক সেম 1-এর উপর যদি, যেমন 1-এর উপর পাওয়ার 1 দিলে 1, 1-এর উপর পাওয়ার 2 দিলেও 1, সেম 11 যদি 11-এর উপর পাওয়ার 11 দিলে 1, 11, 11-এর উপর পাওয়ার 11 স্কোয়ার দিলে 121, মানে 1-এর উপর পাওয়ার যাই দিই না কেন শেষ সংখ্যাটা 1ই থাকে, দ্যাটস ওয়াই আমরা মনে রাখবো 1। ঠিক সেম 5-এর উপর পাওয়ার যাই না যাই দিই না কেন, ধরেন হচ্ছে 5-এর উপর পাওয়ার হচ্ছে 5, 2 দিলে হচ্ছে 25, 25-এরও 5, 3 দিলে হচ্ছে 100, 3 125, এটাও 5, তার মানে 5-এর উপর যাই দিই না কেন সেটাও পাওয়ার 5ই থাকে। সেম 6-এর উপর পাওয়ার যাই দিই না কেন 6ই থাকে। তার মানে এখন আমি পরীক্ষা হলে মুখস্থ সরাসরি জিনিস, দেখেন আমি প্যাটার্ন মুখস্থ করে ফেললাম। 0 1 5 6 এর উপর পাওয়ার যাই হোক না কেন, মানে এটাকে শেষ সংখ্যা, এগুলো কিন্তু লাস্ট ডিজিট, লাস্ট ডিজিটের পাওয়ার যাই হোক না কেন তার ইউনিট ডিজিট সব সময়, এটা কিন্তু ইউনিট ডিজিট সব সময় সেই সংখ্যাটাই দেখায়। কি বললাম? যে কোনো সংখ্যার শেষ ডিজিট যেটা 0 1 5 6 থাকুক না কেন তার পাওয়ার যাই হোক না কেন তার ইউনিট ডিজিট ঠিক সেইটাই দেখায়। ক্লিয়ার কথাটা কি বলছি? জি ভাইয়া। ওকে, 0 1 সংখ্যাটা 2 হয়, যেমন 2 এর উপর পাওয়ার যদি 1 হয় সেটা হচ্ছে 2, তারপরে পাওয়ারটা 2 এর উপর পাওয়ার যদি 2 হয় তারপর 4, 2 এর উপর পাওয়ার যদি 3 হয় আমরা জানি 8, সেম 2 এর উপর পাওয়ার যদি 4 হয় আমরা জানি 16, বাট আমরা তো 16 এইভাবে যাইতে থাকে। 2 এর উপর পাওয়ার যদি 5 হয় তাহলে হচ্ছে 32, এইরকম যেতে থাকে। তো এটাকে আমরা একটা প্যাটার্নে দেখতে পারতেছি, যেমন 2 এর সাথে 2 এর পাওয়ার 1 থাকলে 2, তার সাথে যদি আবার 2 গুণ করি তাহলে হতেছে 4, তারপরে দেখেন 4-এর সাথে 2 গুণ করলে হতেছে 8, 8-এর সাথে 2 গুণ করলে হতে 16, 16 শুধুমাত্র আমি 6 নিব কারণ আমার দরকার ইউনিট ডিজিট, 6 নিলাম, 6-এর সাথে আবার 2 গুণ করলে 12 হয়, 12 শুধু 2 নিব, আমরা কিন্তু 12 নেই। আবার 2-এর সাথে 2 গুণ করলে 4, আবার 4-এর সাথে 2 গুণ করলে 8, সেম 16, তার মানে দেখেন তো এই 4টা গড় পর তার ইউনিট ডিজিট শুধু এই 4টাই দেখাইতেছে, তাই না? 2 এর পাওয়ার যত কিছু হোক না কেন তারা দেখাইতেছে শুধু এই 4টা ডিজিটই দেখাইতেছে ইউনিট ডিজিট হিসেবে। কথা কি বুঝছি? জি ভাইয়া। আচ্ছা, তার মানে 2 এর পাওয়ার 4 গড় পর রিপিটেশন আসতেছে, 4 গড় পর রিপিটেশন আসতেছে, তার মানে 1 2 3 4 গড় পর আবার 1 2 3 4 এরকম রিপিটেশন হইতেছে। এই জন্য এই যে প্যাটার্নটা মনে রাখবো, 2 এর পাওয়ার যাই হোক না কেন তার পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করলে রিপিটেশন পাবো। যেমন আমি বললাম যে 12 টু দি পাওয়ার ধরেন হচ্ছে 13, এবার আমরা কি করব, এটাকে যদি হচ্ছে আমাকে বলে 5 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত, তাহলে দেখেন 2 এর পাওয়ার 13, মানে আমি জানি এই পাওয়ারটা কত গড় পর ভাগ হইতেছে, কত গড় পর সেম দিয়ে দেখাচ্ছে 4 গড় ভাই। তাহলে এই 4 গড় মানে হচ্ছে 12 পর্যন্ত যাইতেছে নাকি, মানে 13 12 পর্যন্ত, তার মানে এই বাকি যে সংখ্যাটা থাকে তাহলে একটা সংখ্যা থাকে 12 পাওয়ার 1 রেখে দিব ডিভাইডেড বাই 5, তার মানে উপরে 12/5, রিমাইন্ডার কত তাহলে 2, রাইট? আচ্ছা, এবার যদি আমরা এভাবে চেক করি দেখেন 13 নম্বর গড়টাকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13 নম্বর গড়ের রিমাইন্ডার কত 2, আমিও পাইছি কত ইউনিট ডিজিট আর কি। কথা কি বুঝছি? ভাইয়া আরেকবার ক্লিয়ার হয় না ভাইয়া। আচ্ছা, জিনিসটা হচ্ছে আমরা একটু পরে যাই। আচ্ছা ধর এটা একটু পরে আর জিনিস প্যাটার্নটাকে বুঝাই নিই। 2 এর পাওয়ার যে 4টা জিনিস আছে এটা কি ক্লিয়ার? আমরা ম্যাথ করলে ওইটা বুঝবো আর কি। ক্লিয়ার? হ্যাঁ ভাই এটা ক্লিয়ার। ঠিক 3 এর সময় দেখেন 3 এর সাথে 3 এর পাওয়ার 1 হলে 3, 3 এর পাওয়ার 2 হলে 9, 9 এর সাথে আবার 3 গুণ করবে, আমার ওই দরকার নেই। 9 এর সাথে 3 গুণ করলে 3 নং 27 এর 7, 7 এর সাথে 3 গুণ করলে 21, 21 এর 1, সেম 1 এর সাথে 3 গুণ করলে 3, 9 7 1, 3ও কি করতেছে এই 4টা করে পর কি করতেছে তাকে রিপিট করতেছে। কথা কি বুঝছি? জি ভাইয়া। সেম জিনিস 7 7 7 হলে 7 এর সাথে আবার 7 গুণ করলে কত হবে? 49 49 কত নিব? 9 9, তারপর 9 এর সাথে 7 গুণ করলে 63, তারপর 3 এর সাথে 7 21 21, আবার এটাকে 7 9 3 1, তার মানে দেখেন 7 ও 4 গড় পর কি করতেছে তার প্যাটার্ন রিপিট করতেছে। সেম 8 এর সাথে 8 গুণ করলে কত? 4 60, তারপর
2 2 তারপর 6, তার মানে এইটা 4 করে পড়বো। তার মানে এবার মনে রাখবো আমরা 2 3 7 8 তারা 4 ঘর পর পর রিপিটেশন, সেম প্যাটার্ন, সেম ইউনিট ডিজিট দেখাচ্ছে। 4 ঘর পর পর সেম ইউনিট ডিজিট দেখাচ্ছে। কথা কি বুঝছে এবার? জি ভাইয়া। 0 1 5 5 6 তারা হচ্ছে যেটা শেষ ইউনিট ডিজিটটা সেটাই শো করে। 2 3 এবং 7 8 তারা হচ্ছে 4 ঘর পর পর সেম ইউনিট ডিজিট দেখায়। এটুকু বুঝছি? জি ভাইয়া। প্যাটার্ন মনে রাখবো, এগুলো মনে রাখা ইম্পর্টেন্ট। সেম 4 এবং 9 বাকি আছে, তাহলে তারা কারা? তাদেরটা মনে রাখার জন্য আমি জাস্ট হচ্ছে অড এবং ইভেন সংখ্যা মনে রাখবো, ইভেন এবং হচ্ছে অড জাস্ট মনে রাখবো। ইভেন মানে কি 2, অড মানে 1, আমি জাস্ট মনে রাখবো। ধরলাম 4 এর পাওয়ার যদি অড হয়, অড মানে পাওয়ার জাস্ট মনে রাখবো, 4 এর পাওয়ার 1 বসাবো, 4 এর পাওয়ার 1 বসালে হয় 4। তার মানে 4 এর পাওয়ার যদি অড সংখ্যক হয়, মানে 4 এর পাওয়ার যদি ধরেন এরকম হয় পাওয়ার 00001 এত বড় সংখ্যা হয়, তার মানে আমি বুঝে রাখবো তার ইউনিট ডিজিট মাত্র 4। কারণ 4 এর পাওয়ার হচ্ছে, চিন্তা করবো এটা যদি অড সংখ্যা তাহলে চিন্তা করবো 4 এর পাওয়ার 1 আছে, তার মানে 4। আর 4 যদি ইভেন হয় তাহলে মনে মনে চিন্তা করবো 4 এর পাওয়ার উপর একটা স্কোয়ার আছে, তার মানে 4 কে 16 6, তার মানে তার ইউনিট ডিজিট 6। তার মানে পাওয়ার 4 এর পাওয়ার যদি আমি জাস্ট দেখি 3002, তার মানে উপরে পাওয়ারটা হচ্ছে ইভেন সংখ্যা, তার মানে এটা হচ্ছে ইউনিট ডিজিট হচ্ছে 6। তার মানে দেখে আমি বলতে পারবো জিনিসটা কি বুঝছি? জি ভাইয়া। হ্যাঁ, জাস্ট অড এবং ইভেন চিন্তা করবো, তাহলে আমার জন্য সহজ। আমি জাস্ট প্যাটার্ন এই দেখে পাওয়ার দেখে আনসার করে দিতে পারবো। এটা হচ্ছে পাওয়ার। সেম 9 এর ক্ষেত্রে চিন্তা করো, 9 এর পাওয়ার যদি 1 হয় 9, 9 এর পাওয়ার যদি 2 হয় 81 1, তার মানে এরা। তার মানে 4 এবং 9 মনে রাখবো অড এবং ইভেন দিয়ে। 2 3 7 8 পাওয়ার 4 দিয়ে 4 ঘর পর পর রিপিট আসে। 0 1 5 6 সেম থাকে। এই যে এটা মনে রাখলে আমার অনেক ম্যাথ ইজি। দেখেন এখন আমি যদি মনে রাখতে পারি 6 এর পাওয়ার যাই হোক না কেন 6ই থাকে ইউনিট ডিজিট, তখন কিন্তু আমাদের পরীক্ষা হলে এক্সট্রা 2 মিনিট না, অন্তত 30 সেকেন্ড মিলিয়ে চেক করতে হবে না। 6 6 36 36 পর আবার 6 গুণ করে এই চেকের হিসাব নেই। আমার মাথার মধ্যে এটা মনে রাখবো। ক্লিয়ার? জি ভাইয়া, বুঝতে পেরেছি। ম্যাথ করব, তারপর আমরা আজকের টপিক শেষ করব এবং হোমওয়ার্ক আমি ডকে আপলোড করব সুন্দর করে। ভাই হোমওয়ার্কটা করে দিয়েছেন ভাইয়া, এই টেবিলগুলো তো প্রতিদিন একবার করে পড়া দরকার মনে হচ্ছে। 2-1 দিন পড়লে তো এরপর আর এগুলো, এরপরে একটা সময় পরে মক দিবেন। যখন মক দিবেন এরপর হচ্ছে এই যে সেম প্রতিদিন বলতে কি, যদি নিজের গারজে হোমওয়ার্কটা করতেন তাহলে এটা হয়তো ডাবল রিপিট। নিজের গারজে আবার সেম টপিকটা যখন আমরা আবার সেম একটা নেক্সট 2টা ক্লাস পর আবার তো হোমওয়ার্ক দেব, আজকের ক্লাস এবং পরের ক্লাস মিলিয়ে একটা হোমওয়ার্ক তো দিবে, একটা পিডিএফে প্রায় 50-60টা ম্যাথ দিব করতে। সেগুলো যদি আবার করেন তখন এটা 3rd 4th বার রিপিটেশন হলে আর কি কিছু থাকে? কিন্তু সমস্যা হচ্ছে এই রিপিটেশনটা আমরা কি করবো কিনা, আমরা কি হোমওয়ার্কটা করবো কিনা সেটার উপর ডিপেন্ড করে। কথা কি বুঝাইতে পারছি? জি ভাই, বুঝতে পারছি ভাই। এখন রিপিটেশন হোমওয়ার্ক না করলে এটা রিপিটেশন হবে না। আপনার কাছে ফিল হবে যে আল্লাহ এটা এখানে করতেছে না। অনেকেই আছেন, অনেক পণ্ডিত আসবেন যারা হোমওয়ার্ক রিপিটেশন করবেন না, তখন আপনাদের সমস্যা। দেখেন পরীক্ষার হলে কি আসে, পরীক্ষার হলে আমি যেটা বলছিলাম এত বড় সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার আসে। আমি একটা করবো, বাকিগুলো আপনারা আমাকে করে দিবেন। এত বড় সংখ্যাকে 8 পাওয়ার 4 কে 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত? আমি বলছি কি এই সংখ্যাটার ইউনিটকে ভাগ করলে যে রিমাইন্ডার থাকবে এইটার রিমাইন্ডার একই কথা, তাই তো বলছিলাম। তার মানে এই সংখ্যাটার আমি ইউনিট ডিজিট বের করবো নাকি? আচ্ছা, শুধু ইন্ডিভিজুয়ালি এইটুকু সংখ্যাটা ইউনিট ডিজিট বের করতে পারি কিভাবে? আমি শুধুমাত্র দেখেন তো 8 এর কয় ঘর পর রিপিট আসে? ভাইয়া আরেকটা একটু আমি 4 ঘর পর পর আসে। 4 ঘর পর রিপিট আসে। 8 4 ঘর পর রিপিট আসে, আমরা একটু আগে পড়ছি। তার মানে এই সংখ্যাটা 42 পর্যন্ত, মানে 40 ভাগ যায় না 4 ঘর পর মানে 40 বার পর্যন্ত সেম আসবে না পাওয়ার? জি। তার মানে বাকি থাকে যায় কত? 3। আমি জাস্ট এটা সরাসরি লিখে দিব 8 এর পাওয়ার 3। আমার কাজ আর কিচ্ছু না। আমি এইখানে 8 এর পাওয়ার 3 ডিভাইডেড বাই 7। আমার প্যাটার্নটা এই এত বড় সংখ্যাটা এই ছোট আকারে হয়ে গেল কিনা? হয়েছে? হ্যাঁ। এবার জাস্ট ক্যালকুলেটর ইউজ করেন সুন্দর করে যে 8 এর পাওয়ার 3 মানে কত? এই যে মেজরিটি ম্যাথে ক্যালকুলেটর লাগবেই না, আমি জাস্ট দেখাচ্ছি যে 8 এর পাওয়ার 3 মানে কত? 512। 512কে 7 দিয়ে ভাগ যায় যতটুকু বাকি থাকবে সেটা তো রিমাইন্ডার নাকি?
হ্যাঁ এই যে 512কে যদি ভাগ দেই 7 দিয়ে ভাগ দিয়ে 73 বার, তাহলে 7 ইনটু 73, তার মানে কতবার? 511 পর্যন্ত। রিমাইন্ডার কত থাকে? 512 ছিল 8 কিউব, 7 দিয়ে ভাগ যায় 511 পর্যন্ত, রিমাইন্ডার কত? 1 জিনিসটা কি বুঝছি? 1 আরেকটা ম্যাথ আমি করতেছি বাই, এরপরে ম্যাথটা যদি আপনারা না পারেন তখন কিন্তু ভালো হবে না। জিনিসটা এটা দেখেন, সেম 3 এর পাওয়ার 82 ডিভাইডেড বাই 5, এটা রিমাইন্ডার বের করতে বলছে। আমার 5 কি, আমি এবার বলেন, রিপিট করেন, 3 এর পাওয়ার কত ঘর পর পর রিপিট যায়? 3-এর তিনই থাকে। 4 4 ঘর পর পর রিপিট যায়, তখন আমি 3 এর পর এখন কত পর্যন্ত রিপিটেশন যাবে? 80 পর্যন্ত ভাগ চলে যাবে নাকি? জি। বাকি থাকে কত? 2 উপরে রাখবো। প্যাটার্নটা বুঝছি? জি। 5 দেখেন এই প্যাটার্নটা এত ছোট একটা প্যাটার্নে চলে আসছে, তার মানে 3 এর পর উপরে হচ্ছে 9, নিচে 5, রিমাইন্ডার কত? রিমাইন্ডার 4। জিনিসটা কি বুঝাতে পারছি? জি। এখন আপনারা কয়টা করে দিবেন এগুলো প্রত্যেকটাই? দাঁড়ান, আরো ম্যাথ আছে, এগুলো সবগুলোই আপনাদের হচ্ছে হোমওয়ার্কে থাকবে, এটা করেন। ভাই এটা সি। সি দুইজন বাকিরা? হ্যাঁ ভাইয়া। আর কেউ? 3 জন হয়েছে, 5 জন তো আশা করি। সি হবে। সি 4 জন, আর কেউ? পাঁচজন হয়ে গেছে ভাই। হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে। তার মানে সেম 3 এর পাওয়ার 64 ডিভাইড বাই 8। আচ্ছা আমরা জানি 3 হচ্ছে রিপিট, 3 ও 4 গ্রুপ পর রিপিট যায়, তাহলে 64 ভাগ চলে যাবে, তাহলে থাকে 0টা ডিভাইডেড বাই 8। তাহলে 3 এর পাওয়ার 0 মানে 1 বাই 8, আর ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করলে উপরে ছোট সংখ্যাটাই থাকে রিমাইন্ডার, তার মানে 1ই আমার রিমাইন্ডার। তাহলে রিমাইন্ডার 1 আনসার সি। এই তো সবাই পারছেন। এবার সহজ কিনা জিনিসগুলো ক্লিয়ার? জি ভাইয়া, কত ঘর পর পর সাইকেলটা হচ্ছে এটা শিখায় এখন ক্লিয়ার কিনা সবার কাছে? ওকে, যদি ক্লিয়ার থাকে এগুলা পরের জিনিসগুলাই ওকে। আচ্ছা এগুলার বাকি জিনিসগুলো আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে আমাদের। নেক্সটে এই যে ম্যাথগুলো যে ভাইয়া বলতে পারেন ভাই এই যে ম্যাথগুলো আরো দেখতেছেন এগুলা কি হবে? এগুলা প্রত্যেকটা এগুলা নিয়েই হচ্ছে পরে একটা ক্লাস, যেখানে আজকের ক্লাসটা মানে নেক্সট কোয়ান্টের পরের কোয়ান্টে দুইটা টপিক মিলিয়ে এই যে এইটাগুলো সবগুলা এই যে এগুলা রিমাইন্ডার হলে ভাগ দিলে কি এগুলো প্রত্যেকটা হোমওয়ার্ক আকারে দিব আগে, কারণ আমি এখন করাই দিলে এটার প্যাটার্ন হবে না। আপনাকে হোমওয়ার্ক দিব, আপনি বাসায় ট্রাই করে আসবেন, সাপোর্টিং ভিডিও দেখবেন, প্রবলেমগুলো আবার আমরা ক্লাসে ডিসকাস করব। তার মানে এই টপিকগুলো যদি আপনি হোমওয়ার্ক করেন ডাবল ট্রিপল বার হবে আমার এখানে, একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আজকে ক্লাস লম্বা হয়ে গেছে, আশা করি বিরক্ত হন না। হ্যাঁ বলেন। কেএমএফ এর যে ম্যাথগুলো করাইছেন কোন সেকশনে যদি একটু বলে দিতেন রিভিউ করতে। সাবসেকশন 1। হ্যাঁ আমি বেটার হয় হচ্ছে এই শীট এক্সেলটা আমি আপনাদের শেয়ার করে দিই। হ্যাঁ এটা হইলে মেবি হচ্ছে আইবিএলবি প্র্যাকটিস করেছিলাম যে ওখানে কিছু অঙ্ক বুঝি নাই, সেটা সলিউশনটা কখন হবে? সেটার জন্য এখন আসেন। প্রথম কাজ আপনি গ্রুপের মধ্যে প্রবলেমটা দিবেন, আমিও আশা করি হয়তো বা এখানে অন্য কেউ রিপ্লাই দিবেন। ইফ আপনি রিপ্লাই না পান আমি নেক্সট ক্লাসে দেখাই দেব, ঠিক আছে? ক্লিয়ার? প্রবলেম যেগুলো আছে সুন্দর করে গ্রুপে দিবেন, আরেকজন থেকে হেল্প চাবেন যে এনিওয়ান, এভাবেই তো বন্ডিং হবে। সো জিজ্ঞাসা করবেন দুই পক্ষের কেউ পারতেছেন না, কেউ অথবা আপনাকে হেল্পও করতেছে, তখন আমি আসবো মাঝখানে এসে, ঠিক আছে? বুঝছি ভাই? ক্লিয়ার ভাই কথা? জি ভাই। ওকে জি ভাইয়া। ঠিক আছে। আর কোনো ভাইয়া ক্লাসের পরে মানে আপনার সাথে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। ওকে মানে ঠিক আজকে আমি আছে। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্পেশাল প্র্যাকটিস ওই হ্যাঁ স্পেশাল প্র্যাকটিস 1 যেটা, হ্যাঁ ওইটা লাস্টের কোশ্চেন সবগুলোই আজকের টপিকের সাথে যায়। হ্যাঁ ঠিক আছে আপু। ওকে ভাইয়া। জি ভাইয়া। ভাই আমি হোয়াটসঅ্যাপে নক দিব? হ্যাঁ
হোয়াটসঅ্যাপে নগেন। আরেকটা জিনিস, আমরা হচ্ছে ভার্বালের হোমওয়ার্ক ডকে আপডেট করে দেবো একটু পরে। ওইখানে 4টা ভিডিও থাকবে, ভিডিওটা দেখবেন, পিডিএফটা ট্রাই করে আসবেন। আমি যেভাবে বলছি ভাই এইটুকু করে আসেন, ভার্বাল ক্লাসে ইনশাল্লাহ বুঝতে পারবেন। এইভাবেই আমাদের প্রসেস, 1 মাসের মতো লাগবে আমরা বেসিক করতে, তারপরে আরও অ্যাডভান্সে যাব, তারপর মকে যাব, রিয়েল কোশ্চেন মকে। সো প্রসেসটা এটাই। সো ভার্বালটা নেক্সট ক্লাস ভার্বাল মনে রাখেন, পরশুদিন হোমওয়ার্কটা করে আসেন, ঠিক আছে ভাই? ওকে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি আসলে।